সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভোট অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশে যে আসছে নির্বাচন, সেটা সামনে রেখে ভোটের রাজনীতিতে নারীর কদর এবং ক্ষমতার অংশীদারিত্ব, এই প্রতিপাদ্যের উপরে। তো এই বিষয়ে প্রথম আমাদের স্টুডিওতে কয়েকজন প্রথমবারের মতো যারা ভোট দেবেন জাতীয় নির্বাচনে তারা এসেছেন। তারা হচ্ছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সামনে আছেন হচ্ছে মুনতাহা তারা, তিনি একজন উপস্থাপিকা এবং অভিনয় শিল্পী। এরপরে আছেন তানজিনা তানিম, একজন কর্মজীবী নারী। তারপরে আছেন একজন পুরুষের প্রতিনিধি, তার নাম হচ্ছে মীর ফজলে রাব্বি, এবং গণমাধ্যম কর্মী মিনালা দিবা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমার ডান দিকে আছেন বিএনপি নেত্রী এবং সাবেক সংসদ সদস্য নীলিফার চৌধুরী মনি এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন সুমাইয়া ইসলাম, তিনি নির্বাহী পরিচালক বিএনএসকে। আমরা আলোচনার সূত্রপাত করতে চাই নীলোফার চৌধুরী মনিকে দিয়ে। আপনি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাচ্ছি যে বিএনপির যে ইস্তেহার, নারীদের বিষয়ে যে প্রতিশ্রুতিগুলোর কথা বলা হয়েছে, আপনি কি এতে সন্তুষ্ট কিনা? আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন, আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। বিএনপি নারীদের নিয়ে কাজ করে বরাবরই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে আপনি যদি ধরি আমরা, সেখানে নারীদেরকে পুরুষের পাশাপাশি কাজ করার জন্য অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উনি কাজ করেছেন। নারীদের নিরক্ষরতা দূরকরণ থেকে শুরু করে নারীদের চাকরি, নারীদের জন্য গার্মেন্টস ব্যবসাটা এখানে স্থাপন করা, এবং নারীদেরকে আপনার পুরুষের পাশাপাশি কৃষিকাজে স্বাবলম্বী করার জন্য যা যা দরকার ছিল উনি করেছেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের অবৈতনিক শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে চাকরির জন্য আরো ফ্যাসিলিটিস নিয়ে আসা, এবং নারীদেরকে নারী মন্ত্রণালয়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন। পরবর্তীতে আপনার এই ধারাবাহিকতায় নারী আজকে আমরা যখন কথা বলছি তখন অর্ধেকের বেশি বাংলাদেশের নারী এবং অর্ধেকের বেশি ভোটার নারী। এবং আমরা যখন কথা বলছি, গত বছর 53% নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। এখন আরো বাড়তে পারে, এবারের হিসাবটা আমি জানি না, এখনো ভর্তি পরীক্ষা চলছে, সরি। আর মেডিকেলে, সমস্ত বাংলাদেশের মেডিকেলে 65% নারী মেডিকেলে চান্স পেয়েছে গতবার। সো এটা নারীদের জন্য আমি দুটো এক্সাম্পল জাস্ট রাখলাম যে নারীরা এই দেশে এই মুহূর্তে কতটা অবদান রাখছে। অথচ দুঃখজনক ভাবে হলো সত্যি, রাজনীতিতে নারী কিন্তু যেভাবে মূল্যায়িত হয় সেভাবে মূল্যায়িত হতে পারছে না। কাজ করে ওই তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো 3 পা উপরে উঠে তো 4 পা নিচে নামে। এই জায়গাটায় আমাদের একটা দুঃখ আছে। তবে ইশতেহারের কথা যেটা বললেন, সেখানে নারীদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপি অনেকগুলো অপশন রেখেছেন। আপনারা জানেন আমাদের 31 দফার মধ্যে নারীর জন্য ওই যে আপনার ফ্যামিলি কার্ড, 50 লক্ষ ফ্যামিলি কার্ড প্রথমবারে দিবে, যেখানে মান্থলি 3 থেকে 4 হাজার টাকা পাবে, 2.5 থেকে 4 হাজার টাকা। সেটা নারীর জন্য যদি একটা, এই পিছিয়ে পড়া নারীরা এই টাকাটা পেলে তাদের বাচ্চাদের পিছনে খরচ করতে পারবে, সংসারে টানা পূরণের কিছুটা খরচ করতে পারবে, নারী সঞ্চয় করতে পারবে। এই জায়গাটা আমাকে মুগ্ধ করেছে। এবং নারীর বেকার ছেলে মেয়ে ওইখানে নারী আছে, 1 কোটি বেকারদের জন্য কাজ করবে বলেছেন, নারীদের চাকরির জন্য বলেছেন। এই জায়গাগুলোতে আমি মনে করি যে বিএনপির নির্বাচনী ইশতেহারে নারীদের জন্য যে অবারিত দরটা, সেটা যদি চালু থাকে তাহলে নারীরা আরো কয়েক ধাপে এগিয়ে যাবে। আচ্ছা, আমি একটু অ্যাডভোকেট হুমায়রা নূরের, আপনার দল যে নারীদের মানে আমরা দেখছি যে মানে প্রথম শ্রেণীর রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বপ্রথম ইশতেহার আপনারা দিয়েছেন, সেখানে যে নারীদের ক্ষমতায়নের যে অঙ্গীকার করা হয়েছে, এটা আপনি যথেষ্ট মনে করেন কিনা? আপনার প্রত্যাশা পূরণ করেছে? আচ্ছা, আপনি যদি আমাকে একজন নারী হিসেবে জিজ্ঞেস করেন, সেই হিসেবে আমি বলবো যে এই যে সবগুলো রাজনৈতিক দলই কিন্তু নারীদের জন্য কি কি তাদের পরিকল্পনা আছে সেইটা উল্লেখ করেছে, কিন্তু বাস্তবায়নটা কিভাবে করবে সেইটার বিস্তারিত
আমি ঠিক ভালোভাবে পথরেখা নাই। দেখতে পাই নাই। কিন্তু আবার একই সাথে আমি যদি রাজনীতিবিদ হিসেবে উত্তর দেই, আমাদের ইশতেহারে কিন্তু আমরা স্পষ্টভাবে উল্লেখ করেছি যে নারীদের জন্য আমাদের পরিকল্পনাটা কি এবং সেইটা বাস্তবিকভাবে কিভাবে আমরা সেটা এক্সিকিউট করব। তাহলে আপনি উদাহরণ হিসেবে যদি জিজ্ঞেস করেন, নারীর ক্ষমতায়নের প্রশ্ন করেছেন না, আমার এই স্বল্প পরিসরের রাজনৈতিক জীবনে আমি এখন ইলেকশন করে পার্লামেন্টে যাইতে চাই। আমার কি সেই সুযোগটা আছে? কারণ বাংলাদেশে আমার সাথে অন্যান্য যে রাজনীতিবিদরা আছে বা মানুষের যে মনস্তাত্ত্বিক অবস্থা সমাজের, তারা কি আমাকে সেই ছাড়টা বা সেই সুযোগটা বা সেই অবস্থানটা কি দিয়েছে? দেয় নাই। সেই জন্য আমরা চেয়েছিলাম যে সমগ্র বাংলাদেশে ৩০০ সরাসরি আসনে সংসদীয় নির্বাচনের পাশাপাশি সংরক্ষিত যে 50টা আসন আছে সেটাকে 100-তে উন্নীত করা এবং সেই আসনে সরাসরি নারী ভার্সেস নারীর একটা নির্বাচনের আয়োজন করা। এটা নিয়ে আমরা ক্যাম্পেইনও করেছিলাম এবং ভীষণ সাড়া পেয়েছে। মাত্র 3 ঘন্টায় 700 মানুষ সাইন করেছে আমাদের সেই এজেন্ডাতে। কিন্তু আলটিমেটলি ঐকমত্য কমিশনের আলোচনা সেটা হারিয়ে গিয়েছে। এখন আমরা এটা দিস ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডাস, যে আপনি আপনি একটু স্বাভাবিকভাবে ভেবে দেখেন, যখন নারীরা সরাসরি নির্বাচন করার জন্য একেবারে সাংবিধানিকভাবে এই অধিকারটা পাবে, তখন সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে এইটা নিয়ে সহযোগিতা করা এবং এই একসেপ্টেন্সের মেন্টালিটিটাও গ্রো করবে। রাজনৈতিক দলগুলো তো বাধ্য হবেই, তাই না? এখন এখন আমরা আমাদের পাশেই যে ধরেন আপা এইবার নির্বাচন করার কথা ছিল, নির্বাচন করতে হয়তো এই বছর করছেন না, সামনের বার ইনশাল্লাহ করবেন। আমি ইনশাল্লাহ সামনের বার নির্বাচন করব, কিন্তু তার জন্য আমাদের যেটুকু আমরা পিছিয়ে আছি সেই পিছিয়ে পড়ার অবস্থান থেকে আমাদেরকে যোগ্য হিসেবে সামনে তুলে ধরার জন্য যেই সুযোগটা দরকার সেই সুযোগটার জন্য এনসিপি এই প্রস্তাবনাটা 100 আসনে সরাসরি নির্বাচনের যে প্রস্তাবনা, এরই পাশাপাশি 300 আসনেও কিন্তু নারীরা নির্বাচন করতে পারবে। তাহলে আপনার ওই সুযোগটা এনশিওর করা, যাতে আমরা যে এখানটায় পিছিয়ে আছি সেইখানে আমরা সামনের কাতারে সমান ভাবে একসাথে দাঁড়িয়ে আমাদের কম্পিট করার সুযোগটা তৈরি হয়। এক, দ্বিতীয় হচ্ছে নারীর শিক্ষা এবং আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলাপ করবো। আমরা প্রথমে শুনলাম যে আপনি আসলে আপনার দলের ইশতেহার সম্পর্কে আপনার মূল্যায়ন। জি, দলের ইশতেহার আরো 2-3টা খুবই জরুরি বিষয়, ওগুলো আমি জাস্ট ছোট করে যদি বলতে পারি তাহলে মানে আমাদের দলের নারীদের নিয়ে যে সরাসরি নির্বাচন ছাড়া আর 2-3টা ইশতেহারের মূল গুরুত্বপূর্ণ এসেন্স হচ্ছে আমরা নারীর শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা, তার পাশাপাশি নারীকে কর্মক্ষম এবং ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরা এটা একেবারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং প্রত্যেকটা নারীকে একেবারে স্কিল বেসড ট্রেনিং দেয়া, পড়াশোনা করা, স্কিল বেসড ট্রেনিং দেয়া, কর্মক্ষেত্রে তাদের যত রকম সুবিধা প্রয়োজন যাতে করে সে কোনো রকম বাধার সম্মুখীন না হয়, সেটা শাটল বাস থেকে শুরু করে তার কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক নিরাপত্তা, আইনি নিরাপত্তা, এগুলো সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরই পাশাপাশি নারী যেন তার মাতৃকালীন সময়ে সে 6 মাস যে ছুটিটার কথা আমাদের আইনে আছে, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো সবটা মানে না। আইনে 4 মাসের কথা আছে, 6 মাসের ছুটি। এর পাশাপাশি একটা সন্তান যখন জন্ম নেয় তখন এই মাটাকে যদি বাবাটা পাশে থেকে সাহায্য না করে তাহলে তো তার মানসিকভাবে সে একাই অনেক বেশি বিপর্যস্ত অবস্থা হয়। কিন্তু এই সন্তানের তো সেই হকটাও আছে যে বাবার সাথেও সে কানেক্ট করতে পারা উচিত, তাই না? তাহলেই তো একটা পরিবার সুন্দরভাবে গড়ে ওঠে। এই জন্য আমরা সেইখানেও প্রস্তাব করেছি যে পুরুষদেরও আমরা 1 মাসের জন্য পিতৃকালীন ছুটির দাবি করেছি, যেন তারাও এই সন্তান পরিপালনে সমানভাবে কন্ট্রিবিউট করতে পারে। ধন্যবাদ। আমরা একটু আমাদের যে প্রথম ভোটাররা আছেন তাদের কাছে একটু যেতে চাই। আপনারা সুনির্দিষ্ট প্রশ্ন করবেন এবং কাকে প্রশ্ন করছেন সেটা বলবেন। আমি মুনতাহা তারাকে আহ্বান করছি। আপনার কি প্রশ্ন আছে নারীদের ক্ষমতায়ন, নারীদের ভোটাধিকার বিষয়ে? আমি বিএনপিকে প্রশ্ন করতে চাই, আমি ম্যামকে প্রশ্ন করতে চাই। প্রথমত সেটা হচ্ছে যে আমি একজন নারী, আমি মিডিয়া কর্মী, অভিনেত্রী, উপস্থাপিকা। আমার বাহিরে কাজ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি রাত হয়ে যাচ্ছে কোনো কাজের জন্য। আজকে যেরকম এখানে আমরা একটা অনুষ্ঠানে আসছি, রাস্তায় বাহিরে বের হলে অনেক রকমের সমস্যা আমরা চোখে পড়ছে, সেটা নিয়ে আমাদের একটা ভয় ভীতি থাকে। রাস্তায় বের হলে বাবা মায়ের একটা চিন্তা থাকে,
আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমরা ঘরে ফিরতে পারবো কিনা সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সেটার মানে জন্য আমাদের নিরাপত্তার একটা বিষয়টি। নিরাপত্তা যে বিষয়টা, সেটা আমরা আসলে কতটুকু পাচ্ছি বা পাবো? দেখেন, সামাজিক সামাজিক নিরাপত্তা নারীদের মানে দিন যত যাচ্ছে ততটাই কমে যাচ্ছে। এটা সত্যিকার মানে একটা ব্যাপার যে এই গত মাসেও আপনার বাসে একটা রেপ হলো। এই যে সর্বশেষ, তো এটা কি সরকারি রাজনৈতিক দলের কাছে দেশ থাকুক বা অরাজনৈতিক দলের কাছে দেশ থাকুক, একই জিনিস আমরা দেখছি। তো সেই জায়গাতে আমি একজন নারী হিসেবে বলতে চাচ্ছি যে বিএনপি যদি সামনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, আমি নিজে এটা নিয়ে যুদ্ধ করব। কারণ নারীর যে নিরাপত্তাটা, একটা নারী অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সব জায়গায় সে কাজ করছে সমান তালে, আবার বাসায় গিয়েও সে কাজ করছে। সেইখানে তার অর্থনৈতিক মুক্তির জন্য সে কাজ করছে, রাষ্ট্রের জন্য কাজ করছে, রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারছে না। এটা মেনে নেওয়া যায় না। এটা যে কোনো মূল্যে নারীকে, অন্য বিশ্বের দেশগুলোতে যেমন সন্ধ্যার পরে গেল কেউ কারো দিকে তাকিয়ে দেখে না, অথচ ওটা ফ্রি মিক্সিমের দেশ, তারপরেও কিন্তু কেউ কারো দিকে তাকিয়ে দেখে না, ওইখানে ওই নিরাপত্তাটা থাকে। আমি সর্বত্রকরণে আমরা চাইবো যে আমাদের নারীদের যেন নিরাপত্তা থাকে। সেই নিরাপত্তার জন্য তাদের সান্ধ্যকালীন পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে পুলিশিং ব্যাপারগুলো থেকে শুরু করে যে কোনো কিছু, এবং শাস্তিটা যারা এই অপকর্মের সাথে জড়িত থাকবে তাদের শাস্তিটা যেন ত্বরিত হয় এবং শাস্তিটা যেন জনসমক্ষে হয়, যাতে আর 10 জন এটা দেখে ভয় পায়। আমি এটাই জি বলবো। ম্যাম, এখানে আমার একটা প্রশ্ন, আচ্ছা, সেটা একটু হচ্ছে আমরা জি, জি। হুমায়ুন আহমেদের কাছে যাই। শাস্তি প্রসঙ্গ আসছে, আপনি যেহেতু একজন আইনজীবী, শাস্তিটা হয় না কেন? দৃষ্টান্তমূলক শাস্তি কেন হয় না? আমরা জানি আইনে তো অনেক কিছু বলা আছে, মেয়েদের সামাজিক নিরাপত্তা বা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে অনেক কিছু বলা আছে, কিন্তু হয় না কেন? দুঃখজনক ভাবে একদম যদি আমি শুরু থেকে বলি, আমি আমার কাছে যে বোনেরা আসে তাদেরকে যখন আমি থানায় একটা সাধারণ মানে নারী নির্যাতনের শিকার হওয়া বোনেরা আসে তাদেরকে সাধারণ জিডি করতে পাঠাই, থানা থেকে নানান কথা বলে পিছিয়ে দেওয়া হয়, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এর চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। তারা আইনের আশ্রয় নিতে গেলে তাদেরকে এই যে সাক্ষ্য প্রমাণ এগুলোর বেড়াজালে জড়িয়ে তারা সেই সাহস, যে মানসিকতা, সেটা হারিয়ে ফেলে। আমাদের ইশতেহারে আমরা স্পষ্ট করে বলেছি যে নারী যাতে সঠিকভাবে আইনি সহায়তা পায় সেটা আমরা নিশ্চিত করব। প্রত্যেকটা থানায় নারীদের প্রতি সহিংসতার জন্য আলাদা সেল, এবং সেইটা একজন নারী পুলিশ দ্বারাই পরিচালিত হতে হবে, এবং তাদেরকে ইমিডিয়েটলি, যারা যে কোনো সহিংসতার শিকার হওয়ার সম্ভাবনা থাকলে ইমিডিয়েটলি যাতে পুলিশকে রিচ আউট করতে পারে এবং তারা যাতে আর্জেন্টলি তাদেরকে এই সার্ভিসটা দেয় সেটা এনশিওর করব। পাশাপাশি নারীর আরো কিছু অধিকার, আইনি অধিকার আছে যেটা কোনোভাবেই হয় না। ধরেন সম্পত্তির অধিকার, এইটা শরীয়তেও দেয়া আছে, আইনেও আছে। কিন্তু আমরা যখন ভাইদের কাছে যাই, এই যে আমার ভাই একজন আছে, ওনাকে জিজ্ঞেস করতে চাই আমি যে আপনি কি আপনার বোনের যে আইনগত অধিকার আছে সম্পত্তিতে সেটাকে আপনি 100% দিয়েছেন বা দিবেন, বা আপনার স্ত্রীর যে অধিকারটুকু আছে সেইটা দেওয়ার জন্য কি আপনি তৈরি? ওইটা মানসিকতার যে বাংলাদেশের মানুষের মানসিকতা এবং আইনি জটিলতা, দুইটা জিনিসই পরিবর্তন করার জন্য আমাদেরকে একসাথে কাজ করতে হবে, দল মত নির্বিশেষে। এবং আমার মনে আছে আমরা অনেকগুলো জায়গায়, বেশ কয়েকটা জায়গায় আমরা সব রাজনৈতিক দলের যে নারী নেত্রীরা তারা একসাথে বসেছিলাম না আপা, আমরা কিন্তু আলাপ করেছি যে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমরা সব রাজনৈতিক দলগুলো মিলে একটা ফোরাম করব, এবং সেই ফোরামে আমরা নারীদেরকে কিভাবে রাজনীতিতে অংশগ্রহণ থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা নারীদের জন্য নিশ্চিত করব সেইটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি। এখানে আমার আপনার কাছে আবার আরেকটা আসবো প্রশ্ন, আমরা, আমি একটা প্রশ্ন করতে জি চাই জি, সেখানে এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে। সাপ্লিমেন্ট। হ্যাঁ, যে আমরা যখন আইন যে বিষয়টা নিয়ে কথা বললেন আপনি, আইনের যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা যারা সাধারণ জনতা আছি বা গ্রামের যে আমি গ্রামের মেয়ে, গ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমরা যখন আইনের কাছে যাচ্ছি, থানা পুলিশের যে ব্যাপারটা বিগত সময়ে আমরা যা দেখে এসেছি, আমরা একটা কাজের জন্য যাচ্ছি, কোনো একটা সমস্যার জন্য যাচ্ছি। আমি ম্যাম আপনাকেও এই প্রশ্নটা করে রাখছি, সেটা হচ্ছে যে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা পুলিশের দ্বারস্থ হচ্ছি, বা আমাদের যারা সিনিয়র অথরিটি যারা আছে, গ্রামের একটা মিডিয়া যারা থাকে, যে আমরা এই ব্যাপারটা হ্যান্ডেল করব। তো আমরা যখন থানা পর্যায়ে যাচ্ছি, থানা পর্যায়ে গেলে যারা আইনের রক্ষক তারাই কেন ভক্ষক হচ্ছে?
এবং পরবর্তীতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক মানুষজন তাদের সাহায্য নিয়ে সেই ফাঁকফোকর দিয়ে যারা শাস্তি প্রাপ্য যাদের, তারা কেন বের হয়ে যায়? আচ্ছা, আপনার প্রশ্নটা স্পষ্ট। এখানে একটা জিনিস যে যাদের শাস্তির মধ্যে একটা গ্যাপ থাকে, ফাঁকফোকর আছে আইনের ফাঁকফোকরটা এই আইনজীবীরাই বের করে দেয়। আসামি পক্ষের যেমন আইনজীবী থাকে, বাদী পক্ষেরও আইনজীবী থাকে, বের করে দেয়। সে আইনের ফাঁকফোকর দিয়ে 1 নাম্বার বের হয়ে যায়। 2 নাম্বার, বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেইখানে অর্থ পারে না, হেন কোনো কাজ নাই যেটা অর্থ পারে না। এই যে অর্থের অপব্যবহার, এই অপব্যবহার যদি বন্ধ করতে না পারি, ট্রান্সপারেন্সিটা যদি চালু না থাকে, এটা হতেই থাকবে এবং দুর্বল সবলের কাছে হেরে যাবে প্রতি মুহূর্তে। তার কাছে অনেক এভিডেন্স থাকা সত্ত্বেও সে ওটাকে শো করতে পারবে না, শুধুমাত্র তার অর্থের জন্য। যে ভিকটিম সর্বোচ্চ মানে তার থেকে নিঃসরিত হয়েছে, সে সর্বোচ্চ এইখানে হেরে গেছে, জীবনের কাছে, তার জীবিকার কাছে, যে কোনো জায়গায় হেরে গেছে। সে হয়তো অর্থের অভাবে মামলাটা চালু অর্থই করতে অনর্থের পারছে মূল। না। আমরা এই জিনিসটা আর আপনার চাই কাছে না। আবার আসবো, জি, আমার জি। কাছে আমরা তানিনের কাছে যাই। তানিন, আপনারা জানি যে আপনি ইস্তেহারগুলো, রাজনৈতিক দলগুলোর ইস্তেহারগুলো আপনি পর্যালোচনা করেছেন, গবেষণা করেছেন। আপনার কাছে কি বিষাদৃশ্য আছে বলে মনে হয়? বিএনপির ইশতেহারে আমরা যেটা দেখতে পেয়েছি যে তারা ফ্যামিলি কার্ড সবচেয়ে বিএনপির আসলে আলোচ্য বিষয় ছিল, মানে ফ্যামিলি আলোচিত কার্ড ইস্যু হলো আলোচিত ফ্যামিলি ইস্যু। কার্ড। এছাড়া যা ছিল ম্যাক্সিমাম আসলে গদবাধা, যেমন এনসিপিও রেখেছে এটাই 6 মাস মাতৃত্বকালীন ছুটি আমাদের সবেতনে, বেতন সহ মাতৃত্বকালীন ছুটি আমাদের সরকারি খাতে এখনো আছে, আর প্রাইভেট সেক্টরে 4 মাস আছে। এবং আপনি বেতন ছাড়া 2 মাস আপনি আরো মানে উইদাউট পে লিভ আপনি আরো নিতে পারছেন প্রাইভেট সেক্টরে। এখন এছাড়াও আরো আরো কিছু আছে যেগুলো বিএনপি অনেক ইশতেহার রেখেছে, সবগুলো আসলে আগে থেকেই মোটামুটি 100% কার্যকর না হলেও এগুলো চলমান। সবচেয়ে নারী ভোটার টানতে বিএনপি মানে লোভনীয় যে প্রস্তাব রেখেছে বা ইশতেহারে যুক্ত করেছে ফ্যামিলি কার্ড। এখন এই বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আসলে যদি শুরুতেও 50 লাখ ফ্যামিলি কার্ড দিয়ে স্টার্ট করে 2 থেকে 2,500 যদি সেটার প্রতি মাসে এটার মূল্য নির্ধারণ করা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কি প্রতি মাসে এটা করা সম্ভব কিনা, মানে বাস্তবায়ন করা বাস্তবায়ন করা সম্ভব সম্ভব কিনা আসলে জি, সরকার আমি ধন্যবাদ। দেখেন, এটাই আমাদের যে হিসাবটা হয়েছে, সর্বোচ্চ 5,000 কোটি টাকা বছরে লাগবে। আপনি দেখেন যে রাজস্ব খাতে যে বেতন বাড়ানোর চেষ্টা চলছে, সেটাই কিন্তু শত 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 কোটি টাকা, আরো কি শত হাজার কোটি টাকা, লাখো কোটি টাকা এক্সট্রা লাগবে। অথবা জামাত ইসলামী যে শিশুদের জন্য বলেছে, শিশুরা 17-18 বছর পর্যন্ত, সেটা লাগবে 5,000 কোটি টাকা। কিন্তু নারীদের হিসেবে তেমন কোনো কিছু না। একটা ঋণের মধ্যে বা একটা কষ্টের মধ্যেও আমি চাইলে আমার রাষ্ট্র থেকে এই টাকাটা আমি সেভ করতে পারি, বা আমার বাজেটে যেখানে ওভারফ্লো হচ্ছে সেখান থেকে আমি কিন্তু এখানে আনতেই পারি। আমি একটু একটু যুক্ত করে নিই। সরকারি সেক্টর বা বেসরকারি সেক্টরে বেতন ভাতা সংক্রান্ত বিভিন্ন আন্দোলন চলমান আছে, এটা চলমান থাকবে। কারণ আমাদের মূল্যস্ফীতির যেই পর্যায়ে আমরা আছি, এটা বেসরকারি সেক্টর থেকে রেজ করার সুযোগ নেই, চাকরির চুক্তির ভয় থাকে, যেটা সরকারি চাকরিজীবীরা করতে পারছে। তো এটাকে কিন্তু আমাদের ডিনাই করার সুযোগ নেই। হ্যাঁ, ওখান থেকে আমি বাজেট কাট করে বা অন্য এক জায়গা থেকে কাট করে নারীদেরকে এই অর্থায়ন, কারণ সেই নারী যদি গৃহিণী হয়ে থাকে আপনি কিন্তু সরাসরি তাকে অর্থনীতির সঙ্গে যুক্ত করতে পারছেন না, কারণ এটা তার বাণিজ্য, তার কেনা কোনো কিছু কেনাকাটাতে 2,500 টাকা কিন্তু অনেক বেশি না। কেনাকাটা, যেহেতু আমাদের চিকিৎসা ভাতা নাই, নারী তার চিকিৎসা খাতে বা শিশুর তার সন্তানের শিক্ষা খাতে ব্যয় করবে বা কিছুটা সে সঞ্চয় করবে। এখন ওখান থেকে কিন্তু আমি লভ্যাংশ পাচ্ছি না, এখান থেকে আয় আসবে না, এটা কিন্তু আমার প্রতি মাসের ব্যয়। প্রতি মাসের এই ব্যয়
আসলে সরকার এটা এফোর্ড করার মতো অবস্থা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আছে কিনা। তো তারেক রহমান বলেছেন 4 কোটি নারীকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, বা ইশতেহারে এটা যুক্ত করা হয়েছে 4 কোটি নারীকে। লক্ষ্যমাত্রা 4 কোটি। হ্যাঁ, লক্ষ্যমাত্রা 4 কোটি, 50 লাখ দিয়ে শুরু হবে। 4 কোটি যদি আপনি 5 বছর মেয়াদেও স্টার্ট করেন, সেক্ষেত্রেও আপনার 1000 কোটি টাকা ক্রস করে যাবে, যদি 2500 কোটি আমরা ধরি। জি, আপনার মনে হয় প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আসলে এই প্রশ্নে আমরা দেখেন, আসলে চাইলে পারা যায়। লাইক আমি হা ভোট এবং না ভোট, সরকার যেটা পারে না, সরকার কিন্তু দুইটার ব্যবস্থা করেছে, অপশন দিয়েছে। অপশনে যাকেই ভোট দেখ, সরকার এই ব্যাপারে কিছু করতে পারে না। সেইখানে 144 কোটি টাকা এই 5-7 দিনের অ্যাডভার্টাইজমেন্টের খরচ দিয়েছে। এই যে এই ধরনের ঐচ্ছিক অনেক কিছু আছে, যেমন বাংলাদেশে একটা পর্দা কিনতে যখন 1 লাখ টাকা লাগে, একটা সুই কিনতে যখন 1000 টাকা লাগে, তখন ওই জিনিসগুলোর জায়গায় যদি আমি একটু দৃষ্টি দিয়ে ওইখান থেকে সেভ করতে পারি, 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা কোনো রাষ্ট্রের জন্য ব্যাপার না, আমার জন্য আপনার জন্য অনেক ব্যাপার, এবং এটা রাষ্ট্রের মধ্যেই তো কাজ করছে। আর এই যে এই টাকাটা দিয়ে আপনি তো আগে আমি কোনো টাকাই পেতাম না, সেখানে যদি আমি 500 টাকা অ্যাক্সেস পাই কোথাও, 500 টাকা কিন্তু আমি আমার সংসারের কাজেই ব্যয় করব। হতে পারে আমার বাচ্চার একটা নিড ছিল, একজোড়া জুতার নিড ছিল, 400 টাকা দিলে আমি পারবো, সেটা আমি কিনতে পারলাম, তারপরেও আমার 100টা টাকা 1 মাসে থাকলো, সেটা আমি সেভিংস হিসেবে রেখে দিলাম। আমি এই কথাটা বলছি যে একটা চেষ্টা করি, সমস্ত পৃথিবীর উন্নত দেশগুলোতে হয় উন্নত দেশগুলো কিন্তু উন্নত জীবনযাত্রা, কিন্তু তাদের কিন্তু দিন শেষে টাকা হাতে থাকে না। বাংলাদেশের জীবনযাত্রা অত উন্নত না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু 1.5-2 কোটি মানুষ বিদেশে কিন্তু ভালো আল্লাহ রহমতে ইনকাম করে। তো সেই ইনকাম দিয়ে কিন্তু বাংলাদেশে ফ্লুটা চলে, কারণ আন্তর্জাতিক ফ্লুটা চলতে গেলে আপনি জানেন যে ডলারের দরকার পড়ে। সেই ফ্লুটা কিন্তু এই ওদের দ্বারাই হয়। সেই ফ্লুটা যদি হয়, তাহলে কেন বাংলাদেশে চাইলেই বাংলাদেশে একটু কোনো খাত থেকে সরিয়ে, আপনি দেখেন যে জামাত যেটা বলেছে শিশুদের জন্য, সেটাই কিন্তু বছরে আমার প্রাথমিক হিসাবে বলছে 35,000 কোটি টাকা লাগবে। তো আমি যদি 5,000 কোটি টাকা দিতে সমস্যা হয়, 35,000 কোটি টাকা কোথায় পাবে? তো বিএনপি কিন্তু শুধুমাত্র ইস্তেহারের জন্য, নির্বাচনের জন্য, লাভ দেওয়ার জন্য ইস্তেহার করে না, যেটা কাজে কর্মে মিল থাকবে ওই মিল হিসাব করেই কিন্তু বিএনপি করেছে, যে স্টেপ বাই স্টেপ 50 লক্ষ থেকে শুরু করে 4 কোটি পর্যন্ত স্টেপ বাই স্টেপ যা লাগবে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তো উচ্চবিত্তের তো আর এই টাকাটার দরকার নাই। তো সেই জায়গায় বিএনপি চেষ্টা করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু সুমাইয়া ইসলামকে যুক্ত করতে চাই। তিনি হচ্ছেন নারী অধিকার নিয়ে কাজ করেন, বিএনএসকে নির্বাহী পরিচালক। সুমাইয়া ইসলাম কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, রাজনৈতিক দলগুলো, প্রধানত 3টা রাজনৈতিক দল, বিএনপি, তারপরে জামায়াতে ইসলামী এবং এনসিপি, যে তাদের যে ভোটের যে ইস্তেহার, নির্বাচনী যে ইস্তেহার দিয়েছে, এটাতে যে নারী অধিকারের কথা বলা হয়েছে, সে সম্পর্কে এই কথা কি আসলে আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলো ভোটের জন্য অনেক সুন্দর সুন্দর কথা বলে, শেষ পর্যন্ত বেশিরভাগই এটা বাস্তবায়ন হয় না। আপনি এই ইস্তেহারগুলো নিয়ে কতটা আশাবাদী, এগুলো কতটা বাস্তবায়ন হবে বলে আপনি মনে করছেন? প্রথম হচ্ছে যে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, এবং যারা সম্মানিত আলোচক এবং যারা উপস্থিতি আছেন, আমার প্রথম ভোট, সবাইকে ধন্যবাদ। নারী অধিকারের ইস্যুতে সবসময় মানুষ অনেক কার্পণ্যতা করে। আমি নারী সংস্থা কমিশনের একজন সদস্য ছিলাম। আমরা দীর্ঘ 6 মাস খেটে খুঁটে যে রিপোর্টটা গ্রাম মাঠ পর্যায়ে থেকে উঠে নিয়ে আসি জাতীয় পর্যায়ে, যে রিপোর্টটা গত 100 বছরের মানুষের নারীর জন্য যে স্বপ্ন, সেগুলো লেখা হয়েছিল, এবং তার প্রিন্টও সরকার করেছে, কিন্তু কিছু কিছু বাস্তবায়নের চেষ্টা চলছে। আর এরপরে আপনারা দেখেছেন যে কিছু রাজনৈতিক দল এই রিপোর্টকে কেন্দ্র করে কি ধরনের আচরণ করেছে। আর এখন যে সরকার, মানে যারা নির্বাচনের আগে যারা ইশতেহার দিয়েছে, ইশতেহারগুলো যা দেখছি, তারা বিভিন্ন টোকেন কার্ড বা ফ্যাসিলিটি, তারপরে অল্প সময় কাজ করলে চলবে, তারপরে এইগুলো বিভিন্ন কথা বলছে। আমি জাস্ট যে জন্য আপনাদের আমি সরি যে উপস্থিত হতে পারলাম না ওখানে, আমাদের একটা আলোচনা ছিল প্রায় 250 শ্রমিকের সঙ্গে, ওটা কাজটা শেষ করে আস্তে আস্তে জ্যামে পরে ব্যাক করলাম। সেখানে আমাদের শ্রমিকরা বলছিল, জাস্ট কিছুক্ষণ আগে বলছে যে আপা আমাদের ভিক্ষা চাই না, কুত্তা থাকে একটা শব্দ বললাম, এটা মানে কি আপা? তো
তখন ওরা বলছে যে আমরা কোনো কাজ সুযোগ সুবিধা এগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটা সংখ্যা লাগবে, যেটা মনিয়া বললো, কিন্তু আমাদের ব্যাপকভাবে দরকার হচ্ছে গিয়ে কর্মসংস্থান, ব্যাপকভাবে দরকার হচ্ছে মর্যাদা, ব্যাপকভাবে দরকার হচ্ছে আমার অধিকার এস্টাবলিশ করা। এটা কিন্তু আমি শ্রমিকের কথা বলছি। এবং জি। যে শ্রমিকরা বিদেশে যাবে তাদের 280 জনের সঙ্গে সকাল থেকে আমাদের একটা আলোচনা ছিল যে আমরা কি ধরনের সরকার পরবর্তীতে চাই, তাদের কাছে ডিমান্ড কি হবে। এটা আমরা আগে থেকেও করছি, আজকে ন্যাশনাল পর্যায়ে করব। তো তখন আমাদের শ্রমিকরা বলছে যে আমাদেরকে দেখভাল করার জন্য যে যে স্টেপে কাজ করতে হবে, যেখানে যেখানে আমার ব্যবস্থা নিতে হবে সেগুলো দেখতে হবে। আমি আমার নিশ্চিত বেতন পেলাম কিনা। কিছুক্ষণ আগে মনিয়াপা বলছিল যে আমি যেন নিরাপদে ফিরে আসতে পারি। মানে পুরুষের দৃষ্টিভঙ্গি, পুরুষের মগজের মধ্যে যে নারীর প্রতি বিদ্বেষমূলক চিন্তা, বিদ্বেষমূলক ভাবনা, এখান থেকে সরে আসতে হবে। এটা পুরুষ তার নিজের জন্য সরে আসতে হবে। কারণ নারী এখন কিন্তু জনগোষ্ঠীতে নারীর অর্ধেকের চেয়ে বেশি নারী হয়ে গেছে, বিবিএস ডেটা যা বলছে। আর যদি কমও হয় তাতেও কোনো সমস্যা নেই। আমার অর্ধেকও যদি হয়, তাহলে তো আপনি একটা পা দিয়ে বেশিক্ষণ চলতে পারেন না। খোড়া মানুষ কিন্তু মানে পায়ে যাতে সমস্যা, সে হাঁটতে পারে না বেশি দূর। তো আপনাকে দুটো পায়ে সমান রাখতে হবে, সমান জায়গায় যেতে হবে। এটা আপনি নারী বলে তাকে পিছিয়ে দিবেন বা নারীর জন্য কর্মসংস্থান করবেন না, তাকে ভাতা দিবেন বা কোনো কিছু দিয়ে তাকে ওই যে অল্প তুলা দুধে তুলা বাঁচানো যায় না। আমি প্রবাদ এই ছোট ছোট শব্দের জন্য বলছি, যেহেতু আমরা শ্রমিকদের নিয়ে কাজ করি, শ্রমিকরা যে শব্দগুলো বলে আর কি। জি। তো আমি যেটা বলবো, ইশতেহারে নারীর জন্য অধিকার এবং মর্যাদার জায়গাটা অনেক বেশি কম আছে, অনেক কম আছে। তো সেই জায়গাগুলোতে আমরা কিভাবে করে কাজ করব মানে আমাদের চাওয়া, বিশেষ করে যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিলেন, আমি আবার বারবার মনিয়াপার কাছে ফিরে যাচ্ছি, কারণ মনিয়াপার সাথে আমরা কাজ করেছি, দেখেছি। তো এবং এনসিপি নাহিদের সাথে আমরা কথা বলে এসেছিলাম আমাদের রিপোর্ট নিয়ে। তো সেখানে আমরা বলেছি যে নারীর অধিকার এবং নারীর মর্যাদার জায়গাটা যদি সেট আপ করা না যায় এবং কর্মজীবী নারীকে যদি মর্যাদার জায়গা দেওয়া না যায়, নারী কর্ম করে তার আয় দিয়ে সংসার চলবে, এটা যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের চলবে না। ঠিক আছে? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মনিয়াপার প্রতি ওনার কিছু প্রশ্ন আছে এবং জিজ্ঞাসা আছে, প্রত্যাশা আছে। একটু সংক্ষেপে যদি ওনার প্রত্যাশাগুলো জবাব দেন। দেখেন, উনি যা বলেছেন উনি তো আমাদের হৃদয়ের কথাই বলেছেন। জি। আমরা যেসব নিয়ে উনি সহ আমরা যে আন্দোলন করছি, আমি একটা জায়গায় বলতে চাই যে যেটা নূরও বলেছেন যে নারীর জায়গায় তখন কিন্তু আমরা সবাই এক। এবং তখন কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি ছেলে পুরুষ, এখানে আরেকজন আমাদের ছোট ভাই আছেন, পুরুষদের মাইন্ডসেটটা আমাদের জন্য চেঞ্জ হয় না। কি আপনার রাজনীতিতে, কি অর্থনীতিতে, কি সমাজনীতিতে, তারা মনে করে একই সাথে, দেখেন একটা নারী এবং পুরুষ একই জায়গায় জব করে, আমি সাপোজ হিসাব করি, পুরুষটা গিয়ে কিন্তু বাসায় গিয়ে খবরের পত্রিকা অথবা টেলিভিশনের রিমোটটা তার হাতে থাকে, ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়। নারীটা কিন্তু গিয়ে শাড়িটাও চেঞ্জ করে না। আমি আমার জীবন থেকে রান্নাঘরে বলি, ঢুকে যায়। সে রান্নাঘরে আগে ঢুকে চুলায় একটা খাবার গরম দিয়ে তারপরে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আপনার খেতে বসা বা এই যে কাজ করা, কিংবা ছুটির দিনটা পুরুষটা কিন্তু গায়ে ফু দিয়ে হেঁটে বেড়ায়, নারীটা কিন্তু কতগুলো কাপড় ধুইতে হবে, কি করতে হবে, কি কি কাজ পেন্ডিং আছে, ইত্যাদি ইত্যাদি। তো সেইটার কিন্তু মর্যাদা নারী পায় না, চায়ও না। কিন্তু অন্য জায়গায় যখন সে সামাজিকভাবে একই জায়গায় কাজ করে, সেখানেও কিন্তু একই কাজ করার পরেও নারীকে পুরুষের যে ছোট রাখা হয়। আপনার দেখেন, আমি উনি দিয়ে মানে কর্মজীবীদের নিয়ে কাজ করেন, শ্রমিকদের নিয়ে, সেই শ্রমিক নারীর কথা যদি আসে, শ্রমিক নারীরা একই, আমি ক্ষেত খামারের কথা বলছি, একই কাজ করে, পুরুষরা বা পরিবার কিন্তু শ্রমিক নারীকে খুঁজে, কেন খুঁজে জানেন? অর্ধেকের কম বেতন দেওয়া যায় তাকে। এই যে অর্ধেকের কম বেতন দেওয়া যায়, এই জিনিসটা আমি হাতে কলমে বুঝতাম না। আমি আমার বাসার যারা আমার হেল্পিং হ্যান্ড, তারা গ্রাম থেকেই তো নিয়ে আসতাম, তারা প্রায় ওই সময়টা মৌসুমের সময় হলেই বাড়ি যেতে চায়। কেন কেন কেন? তারপরে শুনি যে ওইখানে গেলে আর 1 মাস আসতে চায় না, কারণ 1 মাসে তো আর আমি বেতন কাটবো না, ওইখানে তার এক্সট্রা একটা ইনকাম থাকে। এটা তার নিট পরিবার থেকেই হয়, আমি তাকে দোষ দিচ্ছি না। তো সেখানে আমি একদিন বললাম যে তুমি কি করো যায়, বলে আমি টমেটো তুলি, কাঁচামরিচ তুলি, হ্যাঁ পেঁয়াজ তুলি। তো তোমাকে কত দেয়? বলে আমাকে দিয়ে ডেইলি 70 টাকা দেয়।
ডেইলি 70 টাকা দেয়। যখন পুরুষটার দাম ছিল আরো 5-10 বছর আগে, পুরুষটার দাম ছিল 500 থেকে 600 টাকা। তো 500 থেকে 600 টাকা আর 70 টাকা, আপনি হিসাব পার্থক্য। করেন যে কতটা পার্থক্য। এইভাবে আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদেরকে হেয় করা হয়, ছোট করা হয়, কম দিয়ে আমাদেরকে বোঝানো যায়। এই কম দিয়ে বোঝানো যায় বলেই নারী অনেক কথা বলতে পারে না, কারণ পুরুষটা তারই সন্তান, তার গর্ভ থেকেই জন্ম হয়েছে। এই যে ছাড় দেওয়ার মানসিকতায় সব সময় পুরুষ আমাদেরকে দুর্বল জায়গা মনে করে, যে নারী দুর্বল। আসলে কিন্তু নারী সবই বুঝে, কখনো বলে কখনো বলে না। এই সবই বুঝার আমি মনে করি এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে ন্যায্য হিস্সাটা নারীদেরকে দিতে হবে। আমার যে বোনটা নিরাপত্তা চায়, তার নিরাপত্তার জন্য ওই পুরুষ ভাইটার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যে বোনটা শ্রমিকের মজুরি চায়, তাকে সমান হারে মজুরি, বরং পুরুষের চেয়ে পুরুষের শারীরিক শক্তি কিছুটা বেশি, বাট পুরুষ কিন্তু অনেক ফাঁকি দেয়। তার 3 বেলা 4 বেলা সিগারেট খাওয়ার জন্য তার টাইম লাগে, তার খাওয়ার জন্য টাইম লাগে। নারীর কিন্তু ওই টাইমটা লাগে না। নারী কিন্তু কাজ করছে করছে পান খাচ্ছে, তার জন্য কিন্তু আলাদা সময়ের ব্যাপার পড়ে না। তো সেই জন্য আমি বলতে চাই, নারীরা কিন্তু কাজের জায়গায়ও ফাঁকি দেয় না, বরং বেশি কাজই করে, অথচ কম পয়সা পায়। আমরা এই জায়গাটাকে আগামী দিনের জন্য যেই ক্ষমতায় আসুক, আমরা এই জায়গাটা শার্প করতে চাই, রিসাবলিং করতে চাই, এবং আমরা আমাদের ন্যায্য হিস্সাটা বুঝে নিতে চাই। নইলে এইবার আমরা কিছু বলি নাই, 51% ভোটে আগামী 5 বছর অনেক লম্বা সময়, যতই যাই বলি না কেন, আমরা যদি এখন থেকে ফিল্ডে নামি এবং কাজ করা শুরু করি আমাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার জন্য, আগামী 5 বছর পরে নারীকে মনোনয়ন দিতে বাধ্য হতে হবে, যেটা নূর এবছর বললেন। দেওয়া হয়নি। না, দিতে হবে। কারণ যদি আমরা ওই ইলেকশন আসবে আর আমরা নড়ে চড়ে বসবো, এটা হবে না। ইলেকশন আসবে আমাদের ন্যায্য হিস্সার জন্য নড়ে চড়ে বসবো, এটা হবে না। আমরা 5 বছর এমন ভাবে কাজ, সুমাইয়া আপার কাছে এই রিকোয়েস্ট, এমন ভাবে কাজ করা দরকার যে কাজটা তারাই ডেকে বলবে তোমাদেরকে আমরা এই দিতে চাই, তোমরা আমাদেরকে এইটা দিবা। এক্স্যাক্টলি। এবং এই জায়গাতে আমি একটা জায়গা বলি, আমরা কিছুক্ষণ আগেই এই ওয়ার্কারদের কাজ ছিল, 19 বছর বিদেশ কাজ করে আসার পরে সে এসে দেখে তার কাছে কোনো সম্পদ নেই, এবং এই নারী যে কাজ করবে সেখানে তার যে বেতন, তার যে তার সংসার, সন্তান, বাবা মা, অসুস্থ বাবা মা চলবে না, তাকে মানে তার অধিক আয়ের জন্য সে আবার বাইরে যাওয়ার, বিদেশ যাওয়ার চিন্তা করতেছে। এখন যদি কোনো সরকার এসে কোনো কেউ বলে বা কোনো দল যদি চিন্তা করে নারীকে বিদেশ যেতে দিব না, নারীকে ঘর থেকে বেরোতে দিব না, নারীকে তার ধর্ম অনুযায়ী কভার হতে হবে, এটা হবে না। আপনি আইনি জাহিলিয়া যুগে যে সিস্টেম ছিল সেটা শুধু নারীর জন্য পরিবর্তন করবে না, আপনি তাহলে আইনি জাহিলিয়া যুগে যেরকম করে চলতো আপনাকে সেভাবে চলতে হবে। আপনি ব্রিটিশ পোশাক পরে আপনি নারীর জন্য আইনি জাহিলিয়া যুগের সিস্টেম চালু করবেন, তা কিন্তু সেটা হবে না। আর যদি হয়, মনিয়াপা যে কথাটা বললো, আমরা নারীরা কিন্তু মাঠে আছি। আমাদের একটা দল, প্রায় 100-র উপরে দল হচ্ছে গিয়ে অলরেডি ওই ইয়েতে দাঁড়িয়েছে, যে নারীর প্রতি যে অসম্মানজনক শব্দ, নারীকে নিয়ে যে অবমাননাকর শব্দ ব্যবহার হচ্ছে, রেডিও অফিসের সামনে আমরা আগামী দাঁড়িয়েছি। আমরা মাঠে প্রান্তে প্রত্যেকটা জায়গাতে আমরা আছি, এবং আমাদেরকে পিছিয়ে রেখে, আমাদেরকে ঘরে বন্দি করে রাখার যে পরিকল্পনা চলছে শ্রমজীবী নারীদেরকে নিয়ে, কর্মজীবী মানুষকে নিয়ে, এইগুলো চলবে না। যে কারণ যে নারী 5 এখন ঘন্টা কাজ সমাজের করলে সমান। 8 ঘন্টা টাকা দিবে, কে দিবে? আপনি বলেন, 5 ঘন্টা কাজ করলে কেউ কখনো 8 ঘন্টা দেয়? নারী একজন 8 ঘন্টা মানুষ, পুরুষ একজন এখানে মানুষ। আমরা তো এই exactly, অনুকম্পা চাই না, আমরা তার কিন্তু মানে কি কোটাও আপনি- চাই না। আমরা exactly, এখন এবং যোগ্য আমাদের- হয়েছে, আমরা মনে করি আমরা আমাদের জায়গায় আমরা স্বাধীন থাকতে চাই, আমরা পুরুষের এবং সঙ্গে 200 পরীক্ষা দিয়ে পাশ করতে চাই। absolutely, আমি এবং এখানে একটু আমি হুমায়রা নূরকে বলবো, অংশগ্রহণ করতে বলবো। আপনাদের দলের যে প্রধান, আপনাদের জোটের যে প্রধান দল জামাত ইসলামের কর্মসূচি হচ্ছে তারা 5 ঘন্টা কাজ করলে নারীরা 8 ঘন্টার বেতন পাবে। এটা আসলে কতটা এই বাস্তবসম্মত জায়গাটা আপনারা গ্রহণ এই করছেন? জায়গাটার ক্লারিফিকেশনের জন্য আমি নিজে জিনিসটা ভালো করে পড়ে দেখেছি, কারণ না পড়লে তো জানবো না। হুম। পড়ে দেখেছি, প্লাস ওনাদেরকে প্রশ্নও করেছি। যে জিনিসটা ওনারা বলেছে যে নারী যখন মাতৃকালীন, মানে ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাকে পালন করতে হচ্ছে ওই 2টা বছর, কোন নারী যদি ওই মাতৃকালীন ছুটির পরে যে সময়টা বাচ্চাকে ওনাদের ফিড করতে হয়, ওই টাইমটা ওনাদের নিজের ইচ্ছার ভিত্তিতে ওনারা যদি চান যে উনি কাজটাও কন্টিনিউ করবেন এবং উনি একই সাথে ওনার সন্তানকেও একটু বেশি সময় দিবেন, সেই ক্ষেত্রে 5 ঘন্টার প্রপোজাল ওনারা করেছেন, বাকি 3 ঘন্টার ভর্তুকি সরকার দিবে। এইখানে আমার যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে, আমরা কি করেছি, আমরা প্রস্তাব করেছি যে নারী যাতে তার সন্তানকে তার কাছে রেখে কাজ করতে পারে, এই জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে সব প্রতিষ্ঠানে, এটা সরকারি exactly, প্রতিষ্ঠানে exactly, বাধ্যতামূলক,
এবং বেসরকারি প্রতিষ্ঠানেও একটা নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে তারা ডে কেয়ার সেন্টার রাখে, ব্রেস্ট ফিডিং সেন্টার থাকে, এবং সেইখানে একজন নারী, ধরেন আমরা তো মাঝে মাঝে টি ব্রেক নেই না, আমি যে আমার আমি আমি কিভাবে আমার বাচ্চাকে মানুষ করেছি, পড়াশোনা করেছি যখন, তখন আমার বাচ্চাকে গার্ডিয়ান রুমে রাখতাম, আন্টিরা রাখতেন, আমি ব্রেক টাইমে গিয়ে আমার বাচ্চাকে দেখে আসতাম, খাওয়াই আসতাম। তাতে করে তাই যে এখন আমার বাচ্চা এখন কলেজে পড়ে, আমার মেয়ে বাচ্চা, তো ও কিন্তু এই সংগ্রামটা আমাকে দেখে শিখেছে। আমি চাই বাংলাদেশের নারীরা সংগ্রাম করে বড় হোক এবং কাজ করে স্বনির্ভর হোক। ওনাদেরকে কেউ ইনসেনটিভ, হ্যাঁ ইনসেনটিভ দেওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা পিছিয়ে আছি। ইনসেনটিভটা কি দিবেন? আপনি ট্রেনিং দিবেন, কাজ করার সুযোগ দিবেন। আমরা যেটা প্ল্যান করেছি সেইটা হচ্ছে যে আমরা স্কিল বেসড ট্রেনিং দিব। আবার নারীরা যদি উদ্যোক্তা হতে চায়, সেই উদ্যোক্তা হওয়ার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়ার পাশাপাশি, এবং সব রকম কৃষি থেকে শুরু করে প্রযুক্তি, শিক্ষা, সব জায়গায় যে কোনো কাজে আপনি ইনভলভ হইতে চান, আপনাকে আমরা সেই ট্রেনিংটা দিব। আপনি সেই ট্রেনিংটা নেবেন, এরপর কাজে যেয়ে কি করবেন, কাজের জায়গায় গিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি এবং যুব এবং নারীদের জন্য 10,000 কোটি টাকার একটা বাজেট আমরা চিন্তা করেছি, যে যেটা দিয়ে ওনাদেরকে উদ্যোক্তা হতে সহায়তা করা হবে, লাইসেন্সিং এর ক্ষেত্রে আইনি সহায়তা দেওয়া হবে, এবং এটার যে ফিটা সেটা কমানো। পাশাপাশি 5 বছর, ধরেন একটা প্রতিষ্ঠান দাঁড়াতে তো একটু সময় লাগে না, এই ধরনের উদ্যোক্তা যারা নারী এবং নতুন উদ্যোক্তা আছেন, তারা যখনই এই ট্যাক্স ভ্যাটের চাপে পড়ে, তখন তাদের এই চাপে পড়ে ব্যবসা করা বা কন্টিনিউ করার শক্তিটা কমে যায়। সেক্ষেত্রে আমরা প্রপোজ করেছি 5 বছর কর মওকুফ করার জন্য, যাতে এইটা তারা গুছিয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবং আমরা তো দেখেছি কোভিড থেকে এখন পর্যন্ত, যখন ভাইয়েরা ঘরে বসে গিয়েছিলেন, তখন কিন্তু এই বোনেরা অনলাইন বিজনেস করে এই সংসারের হাল ধরেছে। আমি নিজে অনলাইন বিজনেস না করলেও, আমার তখন মানে একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে চাকরি ছিল, আমার পরিবারের সবাই আইনজীবী, তারা তো ঘরে বসা, কোভিড এর জন্য কোর্ট আচ্ছা, বন্ধ। আমরা 5 ঘন্টা আর 8 ঘন্টার আলোচনাটা মনি আপার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, যে ওইটা উনি যে ওইটা ব্যাখ্যা দিয়েছেন, জামাতের ব্যাখ্যাও দিয়েছেন, এনসিপির হ্যাঁ। ব্যাখ্যাও দিয়েছেন, ওনার ব্যক্তিগত ব্যাখ্যা দিয়েছেন, আপনি সন্তুষ্ট এই ব্যাখ্যায়? দেখেন, আমি এনসিপির ব্যাখ্যা যেটা, এটা কিছুটা সন্তুষ্ট যে ডে কেয়ার সেন্টার। জামাতের যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, উনি এই মুহূর্তে অ্যালায়েন্স করেছেন দেখে দিতে বাধ্য হয়েছেন, এটা বোঝা যায়। কারণ জামাত কিন্তু যখন এই কথাটা বলেছিল, তখন কিন্তু কোনো দাড়ি কমা সেমিকোলন ছিল না। জামাত যখন এটা নিয়ে চরম বিতর্কের মুখোমুখি হয়েছে, কারণ কোনো নারী এই কথাটা বলে নাই, বরং নারীরা পুরুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে। নারীরা, যেটা বললাম, ঘরেও করে, বাইরেও করে, আবার বাইরে থেকে এসে ঘরে করে। সো জামাতে তার নিজস্ব কথা কারো না, একটা গোষ্ঠী, জাতি গোষ্ঠীর উপর চাপিয়ে দিতে পারে না, কারণ নারীরা বেসিক্যালি কর্মঠ জাতি। সেই জায়গায় আমি মনে করি যে জামাত এখন যেটা বলছে সেটা শর্টকাট করে মানে ব্যালেন্স করার জন্য এই কথাগুলো বলছে। এটা তার মনের কথা না, এবং এটা সে করবে না। যদি মনের কথা হতো, আপনি দেখেন তাদের প্রতিনিধি, তাদের ইলেকশনে নমিনি পাওয়া প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে, ছেলেদেরকে নিয়ে যে ধরনের কথা বলেছে, এবং আপনার খুদ আমির জামাতের নারীদেরকে যেভাবে, কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করেছে, আমি বললাম যে ধরেন ওইটা হ্যাক হয়েছে, যদি হয়েও থাকে, হ্যাকও যদি হয় নাই, কারণ এত তাড়াতাড়ি হ্যাক হওয়া আইডি খুঁজে পাওয়া যায় না, ধরেই নিলাম যে যদি হ্যাকও হয়ে থাকে, উনি একই কথা কিন্তু আল জাজিরাতে বলেছে, শুধু গালির শব্দটা ছাড়া, শুধু ওই শব্দটুকু ছাড়া সম্পূর্ণ কথাটা আল জাজিরাতে বলেছে। তার মানে তাদের মেন্টালিটি এখনো নারীদের জন্য কেমন, নারীকে গোলাপ ফুলের সঙ্গে তারা তুলনা করে। আর নারী, আপনি তো ঘরে থাকার জিনিস, আপনি গোলাপ ফুল, আমি আপনাকে এই সম্মান, নারী তো এই সম্মান চায় না। নারী আপনি ঘরে বসায় রাখবেন, আপনি আপনার ইচ্ছা মতন মারপিট করবেন, আপনি আপনার ইচ্ছা মতন আদর করবেন, আপনি আপনার ইচ্ছা মতন যা খুশি তাই করাবেন, অড জব করাবেন, এটা তো নারী চায় না। নারী একটা মানুষ, তার সমস্ত ষষ্ঠ ইন্দ্রিয় আছে যেটা পুরুষের থাকে, বরং পুরুষের চেয়ে নারী আরো কুল থাকে। সেইখানে নারী, পুরুষ যে কাজ করবে, নারী এখন বিমান চালায়, নারী এখন আর্মিতে আছে, নারী এখন পৃথিবীর নাসায় কাজ করে, নারী আপনার চাঁদে যায়, নারী মঙ্গল গ্রহে যায়। তাহলে নারী নাই কোথায়? তাহলে নারী কেন অনুকম্পা শিকার হবে? এই কাজটা, এই কথাটা এই যুগে এসে 2026 সালে যখন যে দল বলতে পারে, সে দল কখনোই আপগ্রেড হতে পারে না। এইখানে ম্যাম, একটা এখানে জিনিস আমি একটা কথা আমার বলতে চাই। মনে হয় যে, ধরেন নারীকে আমরা সামনে এগিয়ে আনার জন্য তাকে স্বনির্ভর করতে হবে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। পাশাপাশি নারীর স্বাস্থ্য, সুরক্ষা, শিক্ষা, এই জিনিসগুলোতে গুরুত্ব তো দিতেই হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই দলমত প্রসঙ্গ আলাপ নির্বিশেষে করেছেন। আমরা এটা বারবার দেখছি যে
সব দলেরই নেতাকর্মীরা না কোনোভাবে নারীর প্রতি তাদের যেই অবমূল্যায়ন বা মানসিক অবস্থান, সেই জায়গা থেকে নানান কটূক্তি করা, অনলাইনে হ্যারাস করা, এই কাজগুলো করে থাকে এবং মানে গ্রামাঞ্চলে তো ফিজিক্যালি হ্যারাস করছে। এখন এই অনলাইন হ্যারাসমেন্টের বিরুদ্ধেও আমরা সোচ্চার হওয়ার জন্য আমরা আমাদের ইশতেহারে রেখেছি। জি, আমি দেখেছি ধন্যবাদ। বিএনপির আমার ইশতেহারেও আছে। জি, আমরা একটা এবং পুরুষ একটা প্রতিনিধি জিনিস আছে, আমরা দেখেন, জি, আমি একটা আপনার কাছে জিনিস আবার বলতে আসবো, চাই। আপনার কাছে আসবো, একটু আপু আপনার কাছে আসবো। আমাদের কাছে, আমার সঙ্গে একজন পুরুষ প্রতিনিধি আছেন। পুরুষদের বিরুদ্ধে অনেক আলোচনা হয়েছে, যে মূল কথা পুরুষের মগজে যে বিদ্বেষমূলক চিন্তা আছে নারীর বিষয়ে, এবং রাজনীতিটা যেহেতু পুরুষ ডমিনেট করে, তো এই আপনার কি, আপনি কি ভাবছেন আসলে? বিএনপি যিনি প্রতিনিধি আছেন ওনার কথা আমি মনোযোগ দিয়ে শুনলাম। জানি না ওনার মধ্যে আলাদা কোনো পুরুষ বিদ্বেষ আছে কিনা, কিন্তু না না, উনি বারবার করে বলছেন যে পুরুষদের মধ্যে একটা মাইন্ডসেটের বিষয় আছে, তাদের মধ্যে পরিবর্তনের যে বিষয়টা সেটা নাই। আমি এটা ধরে যদি বলি, আসলে পুরুষের বেসিক লার্নিংটা কিন্তু মায়ের কাছেই হয়। তো একটা ফ্যামিলিতে যখন একটা মা তার সন্তানকে সেই লার্নিংটা দিতে পারে না, তখনই সে তখন সোশ্যাল এরিয়াতে গিয়ে তখন ওই রিফ্লেকশনটা হয়। আসলে পারিবারিক শিক্ষার একটা বিষয় থাকে। এখন বিষয় হচ্ছে এই জিনিসটা কেন হয় না, বা কেন এই মাইন্ডসেটটা পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা দেখছি বাংলাদেশে বেশিরভাগ নারীরাই যারা আছেন তারা হচ্ছে শ্রমজীবী নারী, এবং তারা হচ্ছে খুবই যেটা উনি বললেন অর্জব, এই অর্জবের মধ্যে থাকার কারণে একটা পুরুষ সন্তান কিভাবে গ্রো আপ করতে হবে, তার মধ্যে কি ধরনের মেন্টালিটি বিল্ড আপ করতে হবে, সেই জিনিসগুলো তার মধ্যে নাই। হয় সে বাসায় থাকছে গৃহিণী, তার পুরুষ বলতে শুধু তার স্বামী এবং বাবা ভাই, এর বাইরে সে কাউকে চিনে না। এবং যারা হচ্ছে কর্মক্ষেত্রে আছে তারা হয়তো বা কোনো গার্মেন্টসে চাকরি করছে, বা আমরা দেখছি যে নিউজও হয় যে একটা মহিলা সে অটোরিকশা চালাচ্ছে, সে পিঠার দোকান দিচ্ছে, কিন্তু মূল ধারার যে কর্মক্ষেত্র সেখানে আসলে নারীর উপস্থিতিটা কম। আমার হচ্ছে এই জায়গাটাই প্রশ্ন, যে কেন এই জিনিসটা হচ্ছে বছরের পর বছর ধরে নারীরা কাজ করবে বলেই তারা গার্মেন্টসে কাজ করবে, নারীরা কাজ করবে বলেই তারা একটা পিঠার দোকান দিবে, চিতই পিঠা বিক্রি করবে, অথবা গৃহিণী হিসেবে ঘরে কাজ করবে। কিন্তু আমরা বড় বড় অফিসে বা সরকারি চাকরি, তো আমরা সরকারি চাকরির বিষয়টা একটু ভিন্ন, সেখানে আসলে নারীদের কোটা থাকে বা একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। কিন্তু এর বাইরে যে বিশাল খাত আছে সেখানে আসলে নারীদের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের জায়গাটা আসলে খুবই কম। নীতি নির্ধারণী পর্যায়ে কম নীতি হয়। নির্ধারণী পর্যায়ে আসলে নারীদেরকে মূল ধারার কার্যে যে নিয়ে আসা, এই জায়গাটা আসলে কি করা যায়? ছোট করে যদি বলবো। দেখেন, আমি আসলে প্রথমে তো বলতে চাই আমি পুরুষ বিদ্বেষী না। আমি পুরুষদের খুব ভালোবাসি অ্যাজ এ মানুষ হিসেবে। আমার মেয়ে মাঝে মাঝে বলে যে তুমি আমার চেয়ে তোমার আমার ভাইকে বেশি ভালোবাসো। এটা অপোজিশন পার্সনের প্রতি একটা দুর্বলতা কাজ করে। এটা আমরা আমরা কি পেয়েছি আর কি পাই নাই এটা নিয়ে যখন কথা বলি তখন এই কথাগুলো আসে। আর এমনি যখন আমি কাজ করি তখন পুরুষের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। তো আমরা যখন কাজ করি, আপনি যে কথাটা বললেন সেইখানে আমি বলতে চাই প্রথমত আমাদের শিক্ষার অভাব আছে। আমাদের মায়েরা পরিপূর্ণ শিক্ষিত হতে পারে নাই বলে অর্জব করে বলে পরিপূর্ণ তার সন্তানকে, আপনি কথা সত্যি বলেছেন যে একটা মা তার প্রথম শিক্ষক। তো নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। তো আমাদের ব্যর্থতা, এই বাংলাদেশটা খুব নিচু জায়গা থেকে বাংলাদেশটা এসেছে। ভারত থেকেও যখন 47-এ ভাগ হয়েছিল আমাদেরকে অন্য দৃষ্টিতে দেখা হতো। পাকিস্তানের সঙ্গেও যখন যতটা না ধর্ম তো একই ছিল, আমাদের কিন্তু বৈষম্যমূলক আচরণটাই কিন্তু আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসছে। সো আমরা শিক্ষার জায়গায় আমরা পিছিয়ে পড়া ছিলাম বলেই প্রথমে সংরক্ষিত আসনে 15 জন নারী দিয়ে ফার্স্ট সরকার শুরু করেছিল, পরবর্তীতে 30 জন, তারপরে 45 জন, তারপরে 50 জন এসেছে। কিন্তু এখনকার প্রেক্ষাপটে আমি বলছি নারীরা কিন্তু ম্যাক্সিমাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পুরুষের চেয়ে বেশি পড়ালেখা করে। আজ থেকে 10 বছর পরে এই সমস্যাটা আমাদের থাকবে না। আমাদের যে অড জব করা মায়েরা আছে তারাও কিন্তু একটা ভালো সোসাইটিতে কাজ করে, ঠিকার কাজ করে বা বাধা কাজ করে, তারা বা গার্মেন্টসে কাজ করে, তারা কাজ করলেও কিন্তু তারা তাদের শিক্ষিত যাদের সাথে কাজ করে শিখে শিখে কিন্তু অনেক কিছুই হয়ে যায়, জানতে পারে। তো এটা হয়তো বা আর কিছুদিন পরে থাকবে না। কিন্তু পুরুষরা যখন বড় হয়, বেড়ে ওঠে, তাদের মাইন্ডসেটটা কিন্তু আলাদা আলাদা ভাবে গড়ে ওঠে। একটা পুরুষ যখন 6 বছর 7 বছর 8 বছর হয়, বাচ্চা পুরুষটা ছেলেটা
তখন ওই আরো বাচ্চা ছেলেদের সাথে মিশে, তারপরে তার স্কুলে ওইভাবে মিশে, এবং সেই যে ওই জায়গাগুলো থেকে একদম বেসিক জায়গা থেকে যে দুইটা ভাগ করা, পার্ট করা, আমি পুরুষ এবং ও নারী, এই জায়গাটা বোঝানোর মতো ওই অর্জব করা মায়ের সময় নাই, 1 নাম্বার। 2, তার ওই শিক্ষা নাই। উনি অনেক কিছু বুঝতে পারে, ওই যে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের মতো, যে আমারও ছিল মনে, কিন্তু মুখ দিয়ে সঠিক কথাটা তার আসে না। যে কারণে আমাদেরকে এই কথাগুলো, আমি যে কথাগুলো বলেছি, আমি কিন্তু সারাটা জীবন ধাক্কা খেয়ে পুর খেয়ে শিখে শিখে বলেছি। এবং ওই একটা জায়গায় নারীর জায়গাটা আসলে আমার কাছে কোনো জাত থাকে না, তখন সমস্ত নারীরা একটা জাত আর পুরুষরা এরকম যে আরেকটা জাত না। তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা সরকার প্রধান, তারা অ্যাডভাইজার, তারা মন্ত্রী, মিনিস্টার, এমপি। নারীরা কিন্তু, নারীদেরকে এখনো পুরুষরা সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে পছন্দ করে। একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, আমি যখন আমার এলাকার ইলেকশনের কথা বলি, একই বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলেটা, সে বলে, ও মা, তোকে দিছে, তারপরেও তুই এটা চাস। এই যে মেন্টালিটির ডিফারেন্টটা, এটা আমি তাকে অপছন্দ করি না, কিন্তু তার ওই কথা বলাটাকে আই হেট হিম। আমি এটা তার চিন্তাধারাটাকে, সে কিন্তু ওই যে রবীন্দ্রনাথের ভাষায় রেখেছো বাঙালি করে মানুষ করনি, সে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারে। অ্যাপ্লাইড ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে পড়ছে, কিন্তু মানুষ কিন্তু হয় নাই। সে কিন্তু বায়োলজিক্যাল পুরুষ দেখে সে শুধুমাত্র শব্দগত ওই জায়গাটাই থেমে থেকেছে। এই জায়গাটায় আমি একটু অ্যাড করতে চাই। ধরেন আমরা যে কথাটা বলেছি যে 6 মাস মাতৃকালীন ছুটির সাথে 1 মাস পিতৃকালীন ছুটি, এইটা হচ্ছে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এখানে নারীর পাশাপাশি সংসারের দায়িত্ব নারী কিন্তু, ওই যে আপা যেটা বললেন, বাইরে থেকে এসে রান্নাঘরের হালটা ধরে। তো যখন একজন বাবা শুরু করবেন সন্তানের দায়িত্বটা শেয়ার করা থেকে শুরু করে, তখন থেকে তার দায়বোধটা সন্তানের প্রতি, সন্তানের মায়ের প্রতি, এবং সংসারে তার যে মা আছে, তার বোন আছে, সবার প্রতি দায়বোধটা শুরু হবে। সব জায়গা থেকে পুরুষরা শুধু অধিকারটা বুঝে, দায়িত্বটাও যদি সংসারের ভিতর থেকেও শেয়ার করা আপনারা শুরু করেন, এবং আমাদেরকেও সেই জায়গাটায় পাশে রেখে সম্মানের সাথে, মর্যাদার সাথে ট্রিট করেন, আমরা আপনাদের জন্য, আপনি 1 হাত বাড়িয়ে দেখেন, আমরা 10 হাত বাড়িয়ে। আচ্ছা, আমরা বেশি সংসারে ঢুকে গেছি, আমরা রাজনীতিতে থাকলে ভালো। আমরা আমাদের সাথে আরেকজন নারী যুক্ত হয়েছেন, নীলা ইসরাফিল। আমরা একটু ওনার কাছে যেতে চাই। নীলা ইসরাফিল, তিনি জুলাই আন্দোলনের অন্যতম মুখ। নীলা ইসরাফিল কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছিলেন, কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন, বলেন। সুমাইয়া ইসলাম। জি, একটা হচ্ছে যে রাজনীতি মাঠে নারীকে সামনে এগিয়ে দেওয়া দরকার। এইটা আমাদের সাউথ এশিয়ান পলিটিক্স যদি আমরা দেখি, সেই জায়গাতে নারীকে যে রাষ্ট্র বা যারা পিছিয়ে রাখার চেষ্টা করছে, তারা অর্থনীতিতে অন্তত স্বাবলম্বী হতে পারবে না। এবং এই যে কথাটা আমরা শুনলাম এতক্ষণ, যে একজন মা তার ঘর থেকে এই ছেলেকে বা সন্তানকে লালন পালন করে তার নলেজটা দেয়। এই সমাজটা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ। আমরা কিন্তু মাতৃতান্ত্রিক সমাজের কথা জানি, এবং সেখান থেকে ধীরে ধীরে পুরুষরা এই পিতৃতান্ত্রিক সমাজকে বলয় তৈরি করেছে। এই বলয় অর্থনীতি, রাজনীতি এবং হচ্ছে কি সমাজের যা কিছু, এটা কিন্তু একটা চক্রের মধ্যে চলতেছে, এবং এই চক্র সবসময় যাচ্ছে নারীকে কত বেশি শোষণ করা যায়। এই শোষক এবং শোষিত এই সমাজের পার্ট, এবং এখানে নারী শ্রমিককে শোষণ করে, নারীকে মানে সংসারে যত কাজ চাপে দিয়ে সেবাটা আমি যেন এসে রিমোটটা খুলে বসে খাওয়াটা পাই। ওই সেবাটুকুর জন্য আমার আয়রন করা কাপড় পরে আমি হচ্ছে গিয়ে অফিসে যাব, আমি চাইলে আমি যৌন দাসী হিসেবে ব্যবহার করব। এই যে এক্সপ্লয়টেশনের যে চিন্তা, পিতৃতান্ত্রিক সমাজের জন্য এই সিস্টেমটা তৈরি হচ্ছে। আদারওয়াইজ একদমই মানুষ সেক্সুয়াল অর্গানের বাইরে, তার সাথে আমার কোনো পার্থক্য নাই। আমি সন্তান ধারণ করতে পারি, পুরুষ সন্তান ধারণ করতে পারে না, কিন্তু দুইজনে মিলে সন্তান ধারণ করি। তাহলে এই দুইজনের যে সমান জায়গা যাওয়া দরকার পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এইটা মানতে পুরুষের ব্রেইনে রাখছি না। আবার এই পুরুষরা কিছু নারীকে বুঝিয়ে দিয়েছে তুমি এটা হতে পারবে না। যখন ধর্মের আবিষ্কার হয়েছে, তখন তো যে বললাম আর্মি যুগে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে উনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেন? যদি বিবি খাদিজা আপনাকে ব্যবসার অর্থ না দিতেন, বিবি আয়েশা যুদ্ধে গিয়েছেন, ধর্মের সেই ব্যাখ্যাগুলো, এবং বিবি আয়েশা নিজে বাজারে দোকান করেছেন, খেজুরের ব্যবসা করেছেন, তাহলে সেই জায়গাগুলোকে বাদ দিয়ে আমরা শুধু বলছি
ঘরের ভিতরে থাকতে হবে, বিকজ অফ আমি এই সোসাইটিকে চাই ইনব্যালেন্স করতে। ইনব্যালেন্স করলে একজন আরেকজনকে শোষণ করতে পারে, এবং সেই শোষণের মাত্রাটা তাহলে কি হলো, এই যে ফেসিস্ট সরকারকে যে আমরা হটাও করলাম, আবার সেই একটা ফেসিস্ট সিস্টেম করছে নারী শ্রমিক নারীকে শোষণ করার জন্য। সো এই বলয় থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে, রাজনৈতিক দলকে অনেক ফোকাস থাকতে হবে। এর জন্যই যে আমি তো বয়স যেটা হয়েছে, আমরা 90 আন্দোলন করেছি, 24 দেখলাম, তো এইটা কিন্তু শিক্ষা হয়ে থাকা উচিত। আমরা এরশাদকে দেখেছি, শেখ হাসিনাকে দেখেছি, যত বেশি শোষণ হবে তত বেশি প্রতিরোধ তৈরি হবে, এবং এই প্রতিরোধ থেকে বেরোবার কোনো সুযোগ নেই। আমার ছেলে একটা কথা বলে যে মা, আমি বললাম যে এরকম ধরনের কথাবার্তা বলছে, এরকম শব্দ ব্যবহার করছে যে কর্মজীবী নারী মানে বেশ্যা, বলছে বেশি চিন্তা করো না, বাংলাদেশের নারীরা এত বেশি শক্তিশালী, এত বেশি বুদ্ধিমান, কতদিন এরকম চাপে রাখার চেষ্টা করবে, তোমার নিজেরাই বুঝবে যে এটাকে দমিয়ে রাখা যায় না। জি, ধন্যবাদ। কর্মজীবী নারীকে দমিয়ে রাখা যায় না, পলিটিক্যালি এখানে স্পেস দিতে হবে। আমরা নারী কমিশন যে রিপোর্ট করেছি এটা মানতে হবে সবাইকে। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসবো। আমি একটু মিনালা দিবার কাছে জানতে চাই যে আলোচনা হলো, আপনি এই যে বিশেষ করে এই বছর আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশনে যে বিষয়ে সব রাজনৈতিক দল স্বাক্ষর করলো যে 5% নারীকে সংসদের সরাসরি প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী করা হবে, কিন্তু বিএনপি মাত্র 3% করেছে, আর জামাত সহ 30টা দলে কোনো নারী প্রার্থী নাই। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনার অবজারভেশন কি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করেন? যে বিষয়টা আপনি বললেন যে বাকি দলগুলো জামাত সহ নারীদের রাখেনি নাই, সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে তারা নারী অধিকার নিয়ে কথা বলছে। আপু, আপনার কাছে জিজ্ঞেস করছি, আপনারা এত সুযোগ সুবিধার কথা বলছেন, কিন্তু সংসদের ক্ষেত্রে কেন আসলে আপনাদের মানে রাখা হলো না? যদি আমরা এত নারীরা এগিয়ে যাবে চিন্তা করছি, নারীদের সুযোগ সুবিধা দেয়া হবে, মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে সকল সুবিধা দেয়া হবে, কিন্তু যখন আমাদের প্রতিনিধিত্বের জায়গাটা আসছে, কেন সেই ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে যেতে দেয়া হচ্ছে না? যদি আমরা একজন পুরুষের সাথেই আমরা সমপরিমাণ আপনার প্রশ্ন বোধহয় সর্বক্ষেত্রে। বোঝা গেছে, আপনি আচ্ছা, একটু বলেন। যে এই কথাটা ধরেন, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে যখন জুলাই সনদে এই বক্তব্যটা উঠে এসছে 100 সরাসরি আসনে নির্বাচন নারীদের, সেই আলোচনা ঐকমত্য কমিশনে কোনো রাজনৈতিক দল রাজি হয় নাই। তারপর কথা হলো 15% অ্যাটলিস্ট প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেশন দিতে হবে নারীর, সেইটাও কেউ রাজি হয় নাই। আমরা ঐকমত্য কমিশনের সমস্ত প্রস্তাবের মধ্যে একটা মাত্র প্রস্তাবে দ্বিমত করেছি, সেইটা হচ্ছে এই যে নারীদের প্রশ্নে 15% রিপ্রেজেন্টেশনকে যারা চায় নাই তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে যে 5%-এর সম্মত হয়েছে সেইখানে আমরা দ্বিমত করেছি। এবং এনসিপি এবং গণসংহতি আন্দোলন, শুধুমাত্র এই দুইটা রাজনৈতিক দল আছে যারা নারীদের যে 5%-এর, খুবই দুঃখজনক, যেখানে 51% প্রায় নারীরা ভোটার, কিন্তু সেই জায়গাটায় 5% নারীর রিপ্রেজেন্টেশন এনশিওর করাটাও এই দুইটা দল ছাড়া কেউ করতে পারেন নাই। এবং এই যে আমার পাশে যিনি আছেন, ওনার রাজনৈতিক জীবন কত দীর্ঘ, এইটা আসলে আমি সম্মানে আমার মাথা নুয়ে আসে, কিন্তু এই অধিকারটা দলের ভাইরা আমাদেরকে দেয় না। এখন এই সংগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি। আজকে আমি যদি এই সংগ্রামে সফল হই, আমার সাথে আরো 100টা বোনকে এই সংগ্রামে সামনে এগিয়ে নিয়ে আসবো, এই কথা আমি এখানে বসে দিয়ে আচ্ছা, যাচ্ছি। ধন্যবাদ। আমরা একটু সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের কাছে একটু আমি কারেকশন করতে চাই, উনার এনসিপিতে কোনো পদবি কখনোই ছিলেন না। উনাকে নিজেকে যাদেরকে দিয়ে এনসিপি নেত্রী পরিচয় দিয়েছেন, এটা একটা ভুল পরিচয়। উনি একজন নারী অধিকার কর্মী, উনি একজন সম্মানিত অভিনেত্রী। আমি ওনাকে ওনার নিজস্ব সম্মানেই পরিচিত হওয়া উচিত, এটাই আমি মনে করি। আচ্ছা, নীলা ইসরাফিল, এনসিপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো যে নারীদের ক্ষমতায়ন প্রশ্নে যে অঙ্গীকারগুলো করেছে, প্রতিশ্রুতিগুলো করেছে, সেগুলো আপনি কিভাবে দেখছেন? এগুলি কি প্রতিশ্রুতির জন্যই প্রতিশ্রুতি, নাকি এগুলো বাস্তবায়ন হবে? আপনার কি মনে হয়? আমার প্রশ্ন হচ্ছে, এনসিপি কি কখনো নারী অধিকার কি জিনিস, নারীকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে বা পলিটিক্যাল যে সংগঠনটা তারা তৈরি করেছে সেখানে নারীদেরকে অংশগ্রহণ করার ক্ষেত্রে তারা কি কখনো সচেতন ছিল বা ইচ্ছুক ছিল কিনা? ছিল না।
তারা উত্তর দিতে পারবে না, আমি বলে দিচ্ছি। তারা কখনোই ছিল না, এনসিপি কখনোই চায়নি যে নারীরা সামনে আসুক, নারীরা রাজনীতি করুক। তারা চেয়েছিল নারীরা শুধুমাত্র স্লোগানে, মিছিলে, মিটিং এ থাকবে, তাদেরকে শুধু মাথার যে সংখ্যাটা ক্যামেরাতে সেটা দেখাবে। এরপরে হচ্ছে তাদের যে রাজনৈতিক, যে পুরুষের যে রাজনৈতিক কার্যকলাপ সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এনসিপি কখনোই চায়নি নারী নেতৃত্ব। এখন এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা শুধুমাত্রই হচ্ছে ক্যামেরায় একটু ফ্রেম নেওয়া, জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করা এবং নির্বাচনে তাদেরকে পজিটিভলি মানুষের দৃষ্টিতে প্রকাশ করা ছাড়া আর কিছুই না। এটা একটা ডাহা মিছা কথা বলছে এবং এটা শুধুমাত্রই প্রতিশ্রুতির নামে প্রতারণা করা হচ্ছে। আপনি উত্তর দিতে পারেন না ওনার। আসলে আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি না, আমি ডাটা নিয়ে কথা বলি। জি। আর উনার অনেক বক্তব্য উনি যা বলে, এটা বললে আবার একটু পরে আমাকে নিয়ে লাইভ করে আজে বাজে কথা বলা শুরু করবে। আমি এই ধরনের নোংরা আমি পছন্দ করি না। আমি সুস্থ রাজনৈতিক ধারায় বিশ্বাসী এবং নারীদের অধিকার নিশ্চিত করার জন্য আমার যা যা করণীয় সেটা আমি করি। আমাদের দলে ধরেন সর্বোচ্চ যে নীতি নির্ধারণী কাউন্সিল, সেইখানে 10 জনের মধ্যে 3 জন নারী আছে। আমাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একজন নারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব 2 জন নারী, আমাদের দলের যে অফিস সম্পাদক তিনি আচ্ছা, একজন আমাকে নারী। ব্যক্তিগতভাবে আঘাত করলে আমি আমি কিন্তু সমস্ত কথা এখানে প্রকাশ করে দিব হুমায়রা। আপনি তুমি যা আমাকে খুশি বলতে পারেন। ব্যক্তিগতভাবে আঘাত করবে না। আপনাকে আমাকে কেউ প্রশ্ন এখানে করা কিছু হয়েছে যে ব্যক্তিগতভাবে বলা এটা হয় নাই। প্রতিশ্রুতি ছিল কিনা, আমি আপনার সেই আপনি বিষয়টা এখানে নিয়ে কথা বলেছি। আপনি তুমি যে এখানে ভাইরাল হওয়ার জন্য আমাদের মিটিং এর মধ্যে কথা না বলে ছবি তুলো এবং ভিডিও করো এবং ছেলেদের সাথে ঝগড়া, মানে মেয়েদের সাথে ঝগড়া করে মেয়েদেরকে ফিজিক্যালি যে সমস্ত জায়গায় টাচ করা উচিত না সেখানে টাচ করে ধাক্কা মেরে ক্যামেরার Is it- সামনে গিয়ে কথা বলতে চাও। তুমি যে আপনি ভাইরাল হতে চাও, আপনি যে এমনকি আপনার তুমি যা যে খুশি বলতে গণমাধ্যমের পারেন। সামনে কথা বলার আমার জন্য দলে অনেক মেয়েদের নারীরা সাথে আছেন, তারা ঝগড়া করো জানেন আমার এবং বিষয়ে, তোমাকে তারা কথা তুমি বলেন। যে আপনি আওয়ামী যা লীগ খুশি করতা, বলতে পারেন, ছাত্রলীগ করতা, আপনি তোমার যা সমস্ত খুশি ছবি, বলতে পারেন। ভিডিও, আপনার সমস্ত কিছু আপনি সোশ্যাল যা মিডিয়ায় খুশি চলে বলতে আসছে। পারেন। So তুমি আপনার হচ্ছে ভাইরাল প্রত্যেকটা শব্দটা বক্তব্য ইউজ করেছো। আপনার নীলা নিজেকেই ইসরাফিল ডিফাইন ভাইরাল করবে। শব্দটা আপনার বক্তব্যের বলতে ভ্যালিডেশন পারে। আছে কি নাই সেটা আপনার নিজেকেই ডিফাইন করবে। আপনি ব্যক্তিগতভাবে আমার আমাকে সাথে আম- যাই আমাকে বলতে তুমি চান কি না দুদিন কেন, ধরে আসছো বা আমার তোমাকে চাল দুদিন ধরে চলন লোকজন চেনে? আমি আমাকে আসলে মানুষ অনেক ওনার সাথে বছর এই ধরে ধরনের চেনে, বক্তব্যে অনেক আমি বছর যাইতে ধরে চাই না। আমাকে ভালোবাসে এবং ওনার জানে ব্যক্তিগত আমি ব্যাপার নারী উনার, অধিকার আমার নিয়ে কথা ব্যক্তিগত বলি। ব্যাপার আমার। সুতরাং আমি তোমাকে পার্সোনালি তোমার সাথে কথা আচ্ছা, আমরা বলতে চাই পারছো না। না আমি ব্যক্তিগত আক্রমণে না যাই, আমরা আসলে পলিসি নিয়ে আলাপ করি, পলিসি নিয়ে আলাপ করি। জি, আমরা আসলে একেবারে আহ, নারীদের আচ্ছা, বিষয় আমরা নিয়ে কথা বলি। আপনি যে বলছেন হুমায়রা নূর, আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে আমরা দেখছি শুধু একজন নীলা ইসরাফিল না, আপনাদের আপনাদের দলের যে আইকনিক নারী নেত্রী ছিল ডক্টর তাসনিম জারা, তিনিও বেরিয়ে গেছেন। তারপরে জি। তাসনুবা জেবিন বেরিয়ে গেছেন। তারাও বলেছেন যে এনসিপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বা লাইনচ্যুত হয়েছে। আপনি কি মনে করেন আসলে আচ্ছা, এনসিপি লাইনে উনারা আছে? যখন গিয়েছেন, উনারা কিন্তু এই কথা বলে যান নাই যে নারীদেরকে উনাদের দলে সম্মানজনক অবস্থান দেয়া হয় নাই, এই জন্য উনারা চলে গিয়েছেন। হ্যাঁ, সামন্তা শারমিন বলেছে উনি যে যদি কথা NCP বলেন আমি এখান হচ্ছে থেকে চলে যাবো। রাজাকার। উনার মতো মানুষের সাথে কথা বলা আচ্ছা, আমাকে মানায় আমরা না। আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। আপনি নীলা ইসরাফিল, আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। ওনাকে আমি বলতে আসলে দেন, ধরনের বলতে সব দেন। রকম মানুষের সাথে কথা বলা আমি জি জি, আমি আপনি আপনার কথা নারী বলুন। হিসেবে নারীর অধিকার নিয়ে জি, কথা জি, বলবো এবং আমার যতক্ষণ যুদ্ধ আছে সেই যুদ্ধটা আমি করব। আমি ভাইরাল জি, হওয়ার জি, জন্য বলেন, কোথাও please। কথা বলি না এবং আমি মানুষকে নোংরা ভাবে ট্যাগ করা, মানুষকে নোংরা ভাবে অযাচিত ভাবে মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মানুষকে ভাইরাল হওয়ার জন্য নোংরা ভাবে রাস্তাঘাটে সিন ক্রিয়েট করি না। এগুলো আমার অভ্যাস না, আমি এগুলো করতেও চাই না। আমি একজন মা, একজন বোন, একজন সমাজকর্মী, তার যা সম্মান, সে যদি কোনোভাবে কোনো জায়গায় অসম্মানিত বোধ করে সেই জায়গাটা থেকে কিভাবে আমরা রিকভার করে সমাজে সবাই সহ অবস্থান করতে পারবো সেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই। আপা যদি আমাদের জন্য কোনো সাজেশন থাকে আচ্ছা, আপনি যে কিভাবে আপনি আমরা একসাথে সামনে ভালোভাবে সমাজটাকে নারীদের জন্য আসলে মর্যাদা পূর্ণ করে তুলতে পারবো, সেই সাজেশনটা নিতে পারি। আচ্ছা, আপনি শুধু যে শুধু নোংরা কথা জি, বলে জি, কাদা জি, ছোড়াছুড়ি করে এটা personal কোনো বিষয় না। আপনি কনস্ট্রাকটিভ তাসনিম জারা আলোচনা এবং না। তাসনুবা জেবিনের আচ্ছা, কথা বলছিলেন। তাসনিম জারা এবং তাসনুবা জেবিন, ওনারা দুইজনই আমার সহকর্মী, আমার সহযোদ্ধা এবং আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। ওনারা অভিযোগ করেছেন, কিন্তু ওনারা কিন্তু নারীর প্রতি দল সম্মানজনক আচরণ করেন নাই, এটা কখনোই বলে নাই। ওনাদের মতবিরোধের যে জায়গাটা সেইটা হচ্ছে এই জোটের ওনারা বিপক্ষে ছিলেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে জোট বলতে শুধু জামাত জোট না, এটা যদি বিএনপির সাথেও জোট হইতো ওনাদের সিদ্ধান্ত সেম হইতো, এটা ওনারা বারবার স্পষ্ট করেছেন। কারণ ওনারা চেয়েছিলেন এনসিপি রাজনীতিতে স্বতন্ত্র হিসেবে দাঁড়াক এবং শক্তভাবে দাঁড়াক। আমরা এই অল্প সময় সেই অবস্থানটা করতে পারি নাই বলে আমরা স্বতন্ত্রভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। সেই কষ্টের জায়গা থেকে ওনারা সরে গিয়েছেন। আপনারা জিজ্ঞেস করেন এবং আপনারা ওনাদের বিভিন্ন বক্তব্য শুনলে আমার বক্তব্য কোলাবোরেট করতে পারবেন। কারণ ওনারা
যেইটা ওনাদের মতবিরোধের জায়গা, সেই জায়গা থেকে ওনারা নিজস্ব সিদ্ধান্ত নিয়েছেন। এখনো আমরা আলাদা হই নাই। আমাদের সহযোদ্ধারা আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, এবং তাদের জন্য আমাদের শুভকামনা সবসময়ই থাকবে। আচ্ছা, আমি একটু সাইমা সুলতানের কাছে জানতে চাই, উনি প্রেজেন্টার একজন। আপনি বলেন যে পলিটিক্যাল পার্টিগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে নারীদের ক্ষমতায়ন, এবং এই বিষয়ে আপনি কতটা আশাবাদী? আমি আসলে আপনার একটু observation প্রশ্নই কি? করি। প্রশ্নটা হচ্ছে, আমরা আসলে নারীরা অনেক সেক্টরে বা অনলাইনে বা উদ্যোক্তা সবাই এক এক সেক্টরে কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের অনেক নেগেটিভ মানে প্রস্তাব বা অনেক কমেন্ট করা হয়। তো এই ব্যাপার নিয়ে কোনো আসলে পদক্ষেপে যাবে কিনা, কারণ এটা নিয়ে এখন পর্যন্ত কিছু হয়নি। তো আমি এটা আসলে প্রশ্নটা রাখতে চাচ্ছিলাম। জি, আপা। আমি আরেকবার আর আবার একটু বলেন আপা। জি, অনলাইন প্ল্যাটফর্মে উদ্যোক্তারা বা অ্যাজ লাইক আমি উপস্থাপক বা আমি ব্র্যান্ড প্রমোশন করি, তো সেক্ষেত্রে যখন আমরা কাজ করি নারী উদ্যোক্তারা বা লাইভে যখন যাই, তখন আমাদের আজে বাজে অনেক প্রশ্ন আচ্ছা, করা আচ্ছা। হয়। So সেই সোশ্যাল মিডিয়ায় যে নানা রকম সাইবার সাইবার বুলিং বুলিং ইন্টারাকশন, সেই প্রবাদে যে আসলে এটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা, যে সাইবার বুলিং সম্পর্কে একদম স্ট্রিক্টলি কোনো কিছু করা হবে কিনা। এটা এটা বিএনপি নিজেই সাফারার। আমি নিজে আপনার সামনে কথা বলছি, আমার মনে হয় না যে আপনি যে মিডিয়ায় কাজ করেন, আমি তো মিডিয়ায় কাজ করি না, আমি টক শো করি। জি, আমি যত গালি শুনেছি, আমার 100টা প্রজন্ম একখানে জোড়া দিলেও ওই গালি সমান হবে না। আমি এই বয়সে যত গালি শুনেছি, অথচ আমার বয়স যেদিন আপনার মতো ছিল তখনও কিন্তু আমি টক শো করেছি, আমি গালি শুনি। তো এইটা যেহেতু বিএনপি নিজে সাফারার, এবং বট বাহিনীর কাছ থেকে বিএনপি সম্পূর্ণরূপে, বিএনপির কি চেয়ারম্যান বলেন কি সর্বশেষ সদস্য বলেন, তারা সাফারার। আমার মনে হয় যে এটা নিজের উপর পড়লে যা হয়, এখানে প্রত্যেকটা নারী পুরুষ এবং বিএনপির আপনার চেয়ারম্যানের সন্তান স্ত্রী তারাও সাফারার, এবং এটা খুব ইমিডিয়েট প্রথম কাজ যদি হয় এটা নিয়ে কাজ হবে। এবং ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু হয়েছে আমাদের। কি কি শুরু হয়েছে, যেমন ধরেন আমাদের আমাদের তো সাপোর্টার অনেক, আপনিও জানেন। বাট আমাদের সাপোর্টার গুলা কেমন, ধরেন আমাকে গালি দিচ্ছে, তারা ওটা দেখে মনে মনে দুটা গালি দিয়ে স্কিপ করে গেল। এটা যদি ওরা হতো, তাহলে কিন্তু ওরা একজন দুইজন আবার লেখা শুরু করতো। ওরা যেমন মৌমাছির চাকের মতো লেখা শুরু করে, পরেও না, জানেও না। একজন ওদের গালি দিচ্ছে, ওর চেয়ে উপরে থাকতে হবে গালিতে, আরো গালিতে উপরে থাকলো, এই অবস্থা হয়। আমার মনে হয় যে এখন ওই জায়গাটা থেকে চেঞ্জ হওয়ার সময় আসছে। আর ওরা এটার কোনো দল এটার পিছনে এত অর্থ খরচ করছে, এত অর্থ। আমি শুনি যে লাক্ষাধিক সিম ব্যবহার হচ্ছে এবং মাসে 8-10 কোটি টাকা খরচ করছে। মাসে 8-10 কোটি টাকা খরচের সত্যিকার অর্থে আমাদের সেই সামর্থ্য নাই। আমাদের যাদের আছে ব্যক্তিগত সামর্থ্য কিছু কিছু আছে, কিন্তু তারা যারা এই কাজগুলো করছে তারা প্রাতিষ্ঠানিকভাবে অত্যন্ত পয়সাওয়ালা। তো তারা যেভাবে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা মানুষকে, আর কিছু না, একটা মেয়েদেরকে বিশেষ করে কিছু না, তুমি দুটো বাজে কথা বলো, সেই মেয়েটাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়নে নেওয়ার জন্য ইনাফ ইজ ইনাফ, আর কিচ্ছু লাগে না। সে যত তার প্রতিভা কিন্তু ওইখানেই ধ্বংস, ওইখানেই তার প্রতিভা শেষ। সে ভালো গান জানে, আর জীবনে তার মুখ দিয়ে গান বের হবে না। ভালো নাচ জানে, নাচ তো দূরের কথা, দন্ত নোচ্চারণ করতে তার 10 বার চিন্তা করবে। তো এই জায়গাটায় আমরা মনে করি এইখানেও আমাদের একটা জোট হওয়া দরকার। আমি মনে করি ইলেকশনের পরে আমরা সবাই, যদি আপনারা ঠিক থাকেন, সব পেশার নারীদের নিয়ে আমরা দল তো করবে, যেটুকু করবে, দলের করার ছাড়াও এইটার শেখ হাসিনার সরকার যখন এই এই অনলাইনের উপর একটা ডিজিটাল আইন নিয়ে আসছিল, এবং এই আইনে যখন অন্যায়ভাবে অ্যারেস্ট করছিল, আমরা প্রতিবাদ মুখর ছিলাম, প্রতিবাদ করেছি। ওই সরকার পালিয়ে যাওয়ার পরে যখন এই সরকার এসে ওটা বন্ধ করলো, এখন দেখি বন্ধ করেও আরেক সমস্যা। এবং এখন যতটা বট বাহিনীর অত্যাচার শুরু হয়েছে, তখন কিন্তু এই বট বাহিনী কোথাও খুঁজে পাইনি আমরা। তখন কিন্তু একটা হাসিনার বট বাহিনীর দ্বারাই পরিচালিত ছিল। তো এই জন্য বলছি যে শক্তি সামর্থ্য সুযোগ পেলে মানুষ সুযোগের অভাবে সতী থাকে, এটা বোঝা গেছে বাংলাদেশের এই প্রেক্ষাপটে। তো আমরা মনে করছি যে এইখানে নারীদেরও মিলে, সব দলের নারী মিলে একটা জোট হওয়া দরকার। জোট হবেও ইনশাল্লাহ আমরা মনে করছি। ধন্যবাদ। আমরা নীলা ইসরাফিলের কাছে একটু যেতে চাই। আপনি এনসিপি নিয়ে কথা বলেছেন, এনসিপি না, এবার বিএনপির কাছে আপনার কোনো প্রত্যাশা বা প্রশ্ন আছে কিনা? হচ্ছে
বিএনপি সহ সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে হচ্ছে একটা প্রশ্ন আছে এবং প্রত্যাশা তো অবশ্যই আছে। প্রশ্নটা হচ্ছে বিএনপি বলেছে যে নারীদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে, রেশন কার্ড করা হবে, আরো কিছু প্রতিশ্রুতির কথা বলেছে। কিন্তু আমি জানতে চাই আমাদের দেশে যেভাবে হচ্ছে নারীর সংখ্যা যেভাবে বেশি, একইভাবে একক নারীর সংখ্যা অনেক বেশি। অনেক নারী হচ্ছে ডিভোর্সি, সিঙ্গেল মাদার, তারপরে হচ্ছে আম, মানে বিয়ে হচ্ছে না, আহ, এবং হচ্ছে যারা হচ্ছে অটিস্টিক, এই সকল নারীদের জন্য, সোজা কথা হচ্ছে সিঙ্গেল ওমেন, এদের জন্য বিএনপি সহ অন্যান্য পলিটিক্যাল দল তার আসলে কি ব্যবস্থা করেছে বা কি চিন্তা করেছে সেটা আমি জানতে চাই। এটা হচ্ছে আমার প্রশ্ন। আর আমার প্রত্যাশা হচ্ছে, একটু আগে আপা বলছিলেন যে আমরা ডিজিটাল লিঞ্চিং শিকার হই, এছাড়াও আমরা অনেক কিছু শিকার হই, সেটা শুধুমাত্র যে একটা পুরুষ দ্বারা হই তা নয়। সেটা জ্বলন্ত প্রমাণ আপনি একটু আগেই পেয়েছেন, যেমন হুমায়রা নূর আমাকে পার্সোনালি অ্যাটাক করছিল, যেখানে আমরা এখানে একটা পলিটিক্যাল আলাপের বিষয়ে বসেছি বা নারী অধিকার বাস্তবায়ন নিয়ে কথা বলছি। সেখানে বায়োলজিক্যাল যে ওমেন গুলো আছে তারা শুধুমাত্র তারা নারী না, তারা শারীরিকভাবে নারী, কিন্তু তার ভিতরে পুরুষের যে পুরুষতন্ত্র শাসক যা কিছু আছে, অহংকার, এই সমস্ত কিছু লালন করে। এই সকল নারীরাও নারীদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে, অপমান করে, এবং তারা হচ্ছে বিভিন্ন অপরাধের সম্মুখীন তাদেরকে দাঁড় করিয়ে দেয় এবং তাদের জীবন বিপন্ন করার দিকে এই নারীরা তাদেরকে এগিয়ে দেয়। সেক্ষেত্রে যে আমাদের অসংখ্য নারীর উদাহরণ আমি দিতে পারি, এনসিপির 2-1 জন নারীর উদাহরণ দিতে পারি। তার মধ্যে হুমায়রা নূর, সামান্তা শারমিন, তাসনিম জারা, এদের আমি ব্যক্তিগত ভাবে এদের কাছ থেকে আমি এক্সপেরিয়েন্সড, সেই জন্য আমি এদের একটু নামটা ওনাকে একটা উল্লেখ প্রশ্ন দিলাম। করতে চাই যে উনি যখন অভিযোগ প্রশ্ন করেন, আমার উনি কথা যখন শেষ আমার হয়নি, দলে let me অভিযোগ finish, করেছেন আমি নারীদের নিয়ে এইটুকু কাজ ভদ্রতা করতাম থাকতে এবং আমি হবে। আইন Let সেলের me finish. সহ প্রধান ছিলাম, উনি কখনো একবারের জন্য উনার অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলেন কিনা এইটা উনাকে, উনি যখন উনার প্রয়োজন হয়েছে উনি সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন, উনি কিন্তু একবারের জন্য আমার কাছে আসেন নাই। সুতরাং উনি ঢালাওভাবে অভিযোগ Let me দেওয়াটা, finish. Oh my God. উনি যেটা করতে আমি চাচ্ছেন এইভাবে ঢালাওভাবে কথা অভিযোগ বলে দেওয়াটা, কথা এটা বলতে খুবই পারবো বাজে। না। আসলে উনার এই অভিযোগগুলো ভিত্তিহীন। আচ্ছা, আমার হচ্ছে এই মেয়েটার সাথে ব্যক্তিগতভাবে কোনো আলাপ নেই। আমি কথাটা শেষ করছি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে আমি হচ্ছে পেশাগত ব্যবহার আশা করছি, এবং আইনি ভাবে এটাকে কিভাবে স্টাবলিশ করা যায়, আইনি ভাবে এটাকে কিভাবে প্রতিকারের জায়গায় নেওয়া যায়, এটা শুধুমাত্র আমরা মুখে বলছি জি কয়েকজন আপনার নারীরা বলছি জি প্রতিবাদ নীলা ইসরাফিল, আপনার কথা বোঝা গেছে। আপনি কি চাচ্ছেন, আপনার প্রত্যাশা এবং প্রশ্নটার উত্তর আমি দিতে পারেন। প্রশ্নটার উত্তর দিচ্ছি এইভাবে নীলার, ও খুব ভালো বলেছে এই সিঙ্গেল জায়গাটা। মাদারদের বিষয়ে হ্যাঁ, সিঙ্গেল মাদার বা ইন্ডিপেন্ডেন্ট এখন ওমেন। সিঙ্গেল মাদারের সংখ্যা অনেক বেশি, জি প্রতিদিনই এটা বাড়ছে। এটা একটা এখন ভাইরাসে পরিণত হয়েছে। এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে সমস্যাও আছে অনেক। এই সমস্যাটার জার্নিটা কিন্তু খুব সহজ না। সেই জায়গায় বিএনপি যেটা বলেছে, বিএনপি ওইভাবে হয়তো এটা চিন্তা করে নাই। আমরা নীলা ইসরাফিলের কথাটা বিএনপিতে তুলবো যে সিঙ্গেল মাদারের জন্য তাদের কিছু করার আছে কিনা, এবং আমি মনে করি যে ডেফিনেশনের মধ্যে পড়ে যায় ওটা। ওটার পাশাপাশি আমি এটা বলছি যে প্রথমে শুরু করবে 50 লক্ষ দিয়ে এই ফ্যামিলি কার্ডে, তারপরে যেটা আছে আমি যদি বাজেটে দেখি, কৃষক কার্ডের মধ্যেও কিন্তু নারীরা পড়বে, যে নারীরা কৃষিকাজের সাথে জড়িত তারা কৃষক কার্ডে পড়বে। এবং এটার পাশে আরো যেটা বেকার, যেটা বলছেন নীলা, বেকার সমস্যা যেটা, 1 কোটি বেকারের জন্য 5 বছরে বিএনপি চেষ্টা করবে এবং স্কিল করার চেষ্টা করবে। সেখানে কিন্তু কোনো পুরুষকে বলা হয়নি, সেখানে মানুষ হিসেবে বলা হয়েছে। সেখানে যে যেমন যোগ্য, নারীরা যোগ্য থাকলে নারীদেরকে স্কিল করবে বা যেখানে যেখানে দেওয়ার দরকার সেটাই দিবে। আমরা মনে করি এইখানে বিএনপি একমাত্র পলিটিক্যাল নারী ছাড়া অন্যখানে নারীকে নারী হিসেবে দেখে না, অন্যখানে মানুষ হিসেবে দেখে কাজ করার চেষ্টা করে। তো সেই জায়গায় আমরাও অবশ্যই এই কথাটা, এই বার্তাটা পৌঁছাবো। পাশাপাশি নীলা যেটা বলেছে এটাও ঠিক, যে একজন নারীর শুধু পুরুষ শত্রু তা না, একজন নারীর শত্রু নারীও। একজন শাশুড়ি যখন শাশুড়ি থাকে তখন সমস্ত ছেলের বউ খারাপ, কিন্তু ওই ছেলের বউ যখন শাশুড়ি হয়ে যায় তখন তার কাছে আবার সমস্ত ছেলের বউরা খারাপ, সেই ছেলের বউয়ের কাছে আবার শাশুড়িরা খারাপ। তো এই মেন্টালিটিটা এটাই পুরুষতন্ত্রের চাল, কোট চাল, না, পুরুষতন্ত্র এটা নারীরা বুঝে না বলে এই অবস্থা। আমরা কিছুক্ষণ আগে যে বর্ষার সম্মুখীন হলাম, আমরা 2 জন নারী, এইখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এই জায়গায়, যে আমার ছেলে ভাইটা এখানে খুশি হবে, আমি এখন নারীর দৃষ্টিভঙ্গির কথা বলবো। এইখানে আমরা নারীর সংখ্যা আজকে বেশি। আমি 2 জনকেই বলবো, 2 জনের কেউ যদি ধৈর্য ধারণ করতো,
এবং নারীদের নিয়ে, নারীদের ফিউচার নিয়ে কাজ। এই যে এই সামান্য ঝগড়াটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, এবং তখন কি হবে, ঝগড়াটাই প্রাধান্য পাবে। এই যে এতক্ষণ যে ভালো কথা বললাম আমরা, হুম। একটা কথাও কিন্তু আর প্রাধান্য পাবে না। তাতে কি হলো, আমাদের সবকিছু কিন্তু নষ্ট হয়ে গেল, অঙ্কুরে বিনাশ হয়ে গেল। এই অঙ্কুরে বিনাশ যাতে ফিউচারে না হয়, আমি দুইজনের কাছেই, কারণ আমাদের বয়সের তুলনায় ওদের বয়স অনেক কম, ওদের অনেক দিন আমাদের চেয়ে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি বেশি ওদের। ওরা আরো 20 বছর আমাদের চেয়ে বেঁচে থাকবে, 15 বছর, এবং তারা এই জাতিকে দিবে। জাতি যদি তাদের কথাবার্তায় যদি জাতি কষ্ট পান, তাহলে জাতির তো কোনো চেঞ্জ হবে না। জাতির চেঞ্জ করার জন্য মনের ভিতর যত রকম বিষ থাক সেটাকে মধু হিসেবে বের করতে হবে, তাই না? Exactly, দারুণ। এই জায়গাটাই আচ্ছা, আমরা আমার বলতে চাই। আমার একটা জরুরি একটা কথা ছিল, একটা ইম্পর্টেন্ট কথা। সংক্ষেপে, অতি সংক্ষেপে 30 সেকেন্ড। খুবই সংক্ষেপে, সেটা হচ্ছে গত 16 মাসের মধ্যে 9,000 ধর্ষণ হয়েছে, 9,000-এর বেশি ধর্ষণ হয়েছে। এটা একদম আমি পরিসংখ্যান করে বলছি বিভিন্ন তথ্য নিয়ে। তো এই যে ধর্ষণ হচ্ছে, নারী শিশু বিশেষ করে ছেলে বাচ্চারা হচ্ছে, এই ধর্ষণের বন্ধের ক্ষেত্রে আমরা এটাকে জিরোতে কিভাবে নিয়ে আসতে পারি? এই ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলো রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিক দলগুলো কিভাবে তারা আমাদেরকে হেল্প করবে, বা এটাকে ক্লিয়ার করার জন্য বা এটাকে জিরোতে আনার জন্য কি ধরনের সহযোগিতা করবে? এটা একমাত্র আইনের অনুশাসনের বাইরে কিচ্ছু হতে পারে না। ধর্ষণের শাস্তি একদম চাক্ষুষ দিতে হবে, এবং খুব তাড়াতাড়ি যদি প্রমাণ হয়, সঙ্গে সঙ্গে এই ধর্ষণের শাস্তি যত দিবে এবং ওপেন, তত ধর্ষকরা আমরা ধর্ষণের ভয় পাবে। শাস্তি চাচ্ছি না, আমরা ধর্ষণটাই চাচ্ছি না আপা। না, আমরা শাস্তি চাচ্ছি না থেকে তো ভয় পাবে। এখানে আমাদের মানসিকতাটা হচ্ছে বড় কথা। এখানে মানসিকতাটা বড় কথা, তৈরি হবে। মানসিকতাটা আগে বদলে শাস্তি গেলে এবং শাস্তিটাও চলে আসবে। এইখানে ওরিয়েন্টেশন প্লাস শাস্তি। মনে আমার হচ্ছে দুটো প্রশ্ন ছিল স্যার। ম্যাম, প্রশ্ন আর আমরা করতে পারছি না, আমাদের আসলে সময় শেষ। আমরা আজকের মতো এখানে শেষ করতে চাই। ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি, অ্যাডভোকেট হুমায়রা নূর, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন নীলা ইসরাফিল এবং সুমাইয়া ইসলাম। এছাড়া আমাদের প্যানেলে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার আজকের সময় মতো দিলে আলোচনা কথা হবে। এখানেই শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।